গল্প হৃদকম্পন, লেখায় আমিরা আহমেদ। কলিং বেল শুনে হন্তদন্ত হয়ে ছুটে যায় তিশা। বাইরে থেকে শোনা যায় পুরুষালী কণ্ঠ, ম্যাম আপনার পার্সেল। পার্সেলটা রিসিভ করেই আনন্দে মেতে উঠেছে তিশা, কারণ পার্সেল তাকে পাঠিয়েছে পাকিস্তান থেকে। পার্সেলটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে খুলছে তিশা। পার্সেলটা খুলতেই অবাক হয়ে গেল, এত সুন্দর এক জোড়া বালা, কিন্তু এটাও কি সম্ভব? একজনের পছন্দ কি করে এত সুন্দর হতে পারে? ফোনটা বের করে দ্রুত মেসেজ অপশনে গিয়ে টাইপ করলো, ধন্যবাদ আপনাকে এডি। 6 মাস আগের কথা, ফেসবুকে পরিচয় হয় একজনের সাথে তিশার। তার পরিচয় এডি নামক অ্যাকাউন্টে সচরাচর মিউজিক শোনার মাধ্যমে। আইডিতে মোটামুটি 13K ফলোয়ার। একদিন রিলস দেখতে দেখতে ভিডিওটা সামনে পড়ে, মূলত আইডিতে বাংলা হিন্দি গান শর্ট করে গাওয়া হয় সেদিন। জানাম দেখ লোমিট গায়ে দুরিয়া, মেয়া ঝা হুয়া ঝা হুয়া ঝা হুয়া ঝা। এই গান আমার আত্মা কাঁপাইছে, সাথে সাথে একটা কমেন্ট করার ইচ্ছা জাগলো, তবে বিপদ হলো যে মানুষটা কমেন্ট রিপ্লাই করে না। আমিও কম না, আমি ভাবলাম হয়তো বাংলা বুঝবে না, তাই কমেন্টে লিখলাম, ওই ব্যাডা মুখ দেখান না কেন, মুখে কি পিম্পল উঠছে? আশা ছেড়ে দিলাম হয়তো দেখবে না। আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি তিশা খন্দকার, আমার মা বাবা নেই, ছোট্ট বয়সে তাদের হারিয়ে খালামণির কাছে মানুষ, বাবার রেখে যাওয়া সম্পদ দিয়েই আমার চলছে দিন। আমি একজন এয়ার হোস্টেস, 1 বছর ধরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স জব করছি। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হচ্ছিলাম, 10টায় ফ্লাইট অ্যাটেন্ড করতে হবে। চুলটা সেট করছিলাম, ফোনের নোটিফিকেশন টং করে বেজে উঠল। চেক করতেই দেখি এডি এর আইডি থেকে মেসেজ এসেছে, মিস, আমার চেহারা দেখার এত ইচ্ছা কেন আপনার? দেখলে নিজেকে সামলাতে পারবেন তো, হার্টবিট ফল হতে পারে কিন্তু। আমি তো প্রথমে টাস্কি খাইলাম, এর বাংলা বলায় লোকটা কি ভাওতাবাজ নাকি, আর নাইলে কোনো সুগার কাকুটাকু হবে, হয়তো ফেক আইডি খুলে ঢং করতেছে। এই কেমনে বাংলা জানে? ঘড়ির দিকে তাকিয়ে সব ভাবা বাদ দিয়ে রুমটা লক করেই দৌড় ধরলাম। অন্ধকার এক রুমে একটা ছায়ামূর্তি নীরবতা পালন করছে, কোলাহল থেকে দূরে থাকতে তার বেশ পছন্দের। আবছায়া হালকা জিরো বাল্বের আলোতে তার ছায়া দেখা যাচ্ছে। সামনে ফোনটা রেখে ভিডিও অন করলে গিটার নিয়ে সুর তুলতে লাগলো। হা হানো হাসি বান গায়ে, হানো নামি বান গায়ে, তুম মেরে আছমা, মেরি জামি বান গায়ে, এই ও হা হাম বাদার নে, গিরনে সামালানে লাগে, যাচ্ছে হে জানা তুমি, তেরিওর চালনে লাগে, হার সাফার হার জায়গা, হার কাহি বান গায়ে, মানতে থে খুদা, আখিরি বান গায়ে, হা হাসি বান গায়ে, হা নামি বান গায়ে, তুম মেরে আছমা, মেরি জামি বান গায়ে। প্লেন ল্যান্ড করার পর হোটেলে এসে উঠলাম আমি আর আমার কলিগ রিমি। আজকের জার্নিটা লং টাইম, তাই খুব টায়ার্ড লাগছে। ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে ফোনটা স্ক্রোল করতেই নোটিফিকেশন চলে এলো, দেখি পিম্মলওয়ালার গাওয়া গান। গান চলছে, তিশার হৃদকম্পনটা বাড়ছে, কেন যেন এই অচেনা মানুষটার ছায়া খুব আকর্ষিত করে তিশাকে। কেন জানি খুব করে দেখতে ইচ্ছা করে ওই অচেনা মানুষকে। টুং করে বেজে উঠল ফোনকে বলে, চোখ দুটো বন্ধ করে শুয়েছিল এডি। ফোনের দিকে তাকাতেই ওষ্ঠে হাসি ফুটে উঠল। আপনার পিম্পল ভালো হইলে ফেসটা রিভিউ করবেন কেমন? কে ই মেয়ে আমাকে দেখার জন্য এত উতলা কেন? উতলা হয় না নারী, ওগো দূরদর্শিনী, খুঁজো না আমায়, হারাবে প্রতিবার। মেসেজটা সেন্ড করে চোখ বুঝল এডি ওরফে আমির দেওয়ান। তিশার সাথে সাথে রিপ্লাই পাবে এটা মোটেও আশা করেনি। আর তার কথার মাঝেও যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে। আপনাকে খুঁজে পেতে আমি শতবার হারাতেও রাজি আছি অচেনা পুরুষ। মনে মনে বলল তিশা, মুখে ফুটে উঠল একটু উজ্জ্বল হাসি। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল তিশা। রিপ্লাই দিতে গিয়েও দেওয়া হলো না। নীরবতা পালন করতে গিয়ে বাইরের জগতের সাথে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে তার। কেন এমন হলো? আগে তো অনেকটাই স্বাভাবিক জীবন যাপন করত আমির। মনে পড়ে সেই রাতের কথা, যে কারণে তার জীবনে পরিবর্তন এসেছে। 4টা 30 সময় সবাই ঘুমে নিমজ্জিত হয়ে আছে।
আমির উঠেছে, অজু করে নামাজ আদায় করে নিল, একটা অফ হোয়াইট কালারের টি শার্ট পরে নিল, আস্তে আস্তে দরজাটা লাগিয়ে গুটি গুটি পায়ে নিচে নামলো। নামতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু যেতে তো হবেই। ড্রয়িং রুম পার করে বাইরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলো। চারিদিকে শুনশান নীরবতা, এখনো আলো ফুটেনি। এটাই ভালো সময়, দিনের আলো ফুটতেই আবার বাড়ি ফিরে যাবে, এটাই প্রত্যেক দিনের রুটিন আমিরের। কিছুক্ষণ এক্সারসাইজ করে বাড়ির দিকে রওনা দিল। মুজাফফর দেওয়ান ড্রয়িং রুমে বসে আছে। এর মধ্যে স্ক্র্যাচের খটখট শব্দে বাহিরে তাকালেন তিনি। আমির কোনো কথা না বলেই যেতে লাগলো উপরে। পেছনে থেকে ডেকে উঠল মুজাফফর, আমির এভাবেই কি সবাইকে এড়িয়ে চলবে সারা জীবন? এখনো সব শেষ হয়নি কেন? নিজেকে এত গুটিয়ে নিচ্ছ? আমারও তো বয়স হচ্ছে, তারপর তো তোমাকেই সামলাতে হবে বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন মুজাফফর। আমির নিঃশব্দে এসে বসল বাবার পাশে। কফি হাতে রান্নাঘর থেকে এলো মীরা। ছেলেকে অনেকদিন পর তার বাবার পাশাপাশি বসতে দেখে মনে মনে খুশি হলেন। কফি খেতে খেতে মুজাফফর বলল, একবার অফিসটা জয়েন করে দেখো, ভালো লাগবে। সবাই তোমার ফেরার অপেক্ষায় আছে আমির। আমি আগের অবস্থানে ফিরতে পারবো না বাবা, এটা তোমাকে আগেও বহুবার বলেছি বলেই উঠে চলে গেল। মীরা স্বামীর পাশে বসলেন, হাতে হাত রেখে দীর্ঘশ্বাস ফেললেন। আমার ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি? কেন পারবে না? অবশ্যই। আল্লাহর কাছে দোয়া করো ওর পাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, দরকার হয় এবার অন্য দেশে ট্রিটমেন্ট করাবো। আচ্ছা, আপনার গানের গলা অসাধারণ, আপনি কি প্রফেশনাল গান করেন? মেসেজটা সেন্ড করলো তিশা। মনটা মানল না বেহায়া, মনটা আরেকটা মেসেজ করতে বলছে। কেমন আছেন লিখে সেন্ড করলো। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আমির, ওই মেয়েটা তাকে মেসেজ করেছে। ভাবছে রিপ্লাই করবে কিনা, তবে কিছু একটা ভেবে লিখল, শখের বসে একটু আটটু গাওয়া হয় তেমন কিছু না। তিশা তো মহা খুশি এর সাথে সাথে রিপ্লাই পেয়ে। কেমন আছেন সেটা বললেন না তো? আমিরের মুখের কোণে এক ছিলতে হাসি ফুটে উঠল। অনেকদিন পর কেউ এভাবে দেখে জানতে চাইছে। পরক্ষণেই আবার কিছু একটা ভেবে অফলাইন হয়ে গেল। তিশার মনটা খারাপ হয়ে গেল, এই ছেলে এত অদ্ভুত কেন? কফির মগে চুমুক দিচ্ছিল তিশা। ক্যাফেতে বসে, সাথে রিমিও আছে। রিমি ওর বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে। তিশার মেজাজ খারাপ হয়ে গেল, মনে আওড়ালো, কেমন বেডিরে তুই আজ পর্যন্ত রিলেশনশিপে যাইতে পারস না? মাইনাসের আডাইরা প্রেম দেখাস চাইয়া চাইয়া। তোমার যদি চিন্তা ভাবনা শেষ হয়ে থাকে তবে যাওয়া যাক। রিমির এহেন বাক্য শুনে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ যাওয়া যাক। নিজে আডাইরা লুটুর পুটুর করতেছিল, আমাকে বলো চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসলো। কিছু বললে তিশা? রিমি জিজ্ঞেস করলো। না কিছু না তো। এই বেডির কান খাড়া আমার কথায় আড়ি পাতে। তুমি চাইলেই কিন্তু পাইলট ফায়াদের সাথে ডেট করতে পারো, আমার মনে হয় উনি তোমাকে বেশ পছন্দ করেন। নাক মুখ কুঁচকে তাকিয়ে রইল তিশা রিমির দিকে। আরে বইন, ওনাকে দেখলে আমার ফিলিংসই জাগে না। রিমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। প্রেম জাগে না? কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিল তিশা এয়ারপোর্টে, আজ ফ্লাইট গন্তব্য দেশের উদ্দেশ্যে। রিমি বলল, আপনার গান শোনা হলে চলুন, চেকিং এর জন্য যেতে হবে। তিশা বিরক্ত বোধ করল, নাক মুখ কুঁচকে বলল, চলো আমার সাথের গানটা। আর শুনতে পেলাম কই আগে একটু ডাকাডাকি শুরু করলে। মিস তিশা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আমিও আছি, ভালোই আছি। আমাদের আজকের ফ্লাইট শেষে তো অফ ডে আছে, তো কি আপনার সাথে ডিনার করা যাবে? তাহলে কাচ্চি ডায়ানে যেতাম। ভালোই হইছে, ফ্রিতে অনেক খাওয়া যাবে, বিড়বিড় করল তিশা। কিছু বললেন তিশা? না কিছু না, অবশ্যই যাব। তবে ফায়াজ রিমি ও কাচ্চি খুব পছন্দ করে, সময়ের অভাবে যেতে পারে না। আপনার ইনভাইট পেয়ে ভালোই হয়েছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, রোল যদি আমাদের সাথে জয়েন করে তাহলে ভালোই আড্ডা দেওয়া যাবে। জয়েন মাই ফুড কাবাব মে হাড্ডি, বিড়বিড় করে বলল ফায়াজ। কিসের হাড্ডি বলে রিমি ও তিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। না আসলে বলছিলাম যে ওদেরকে বলে দেব হাড্ডি যেতে না দেয় বলেই তাড়াতাড়ি হাঁটা ধরে একটুর জন্য, শুনতে পায়নি নয়তো এতদিনের সাধনা ভেস্তে যেত। ফ্লাইট টেক অফ করার সময় একটা বাচ্চা খুবই ভয় পাচ্ছিল, তখন তিশা সুন্দর করে বাচ্চাটাকে সামলায়। বাচ্চাটা খুবই কিউট, হহ আমার, ও কবে আন্ডা বাচ্চা হবে বলেই মনটা খারাপ করে কাজে মনোযোগী হলো তিশা। তিশার প্রোফাইল মনোযোগ দিয়ে দেখছে আমির, খুবই সাধারণ প্রোফাইল, ব্যাকসাইড ফটো, তাও মনে হয় না রিয়েল।
মন কেন যেন মেসেজের জন্য আকর্ষিত করছে, বাইরের প্রকৃতির দিকে এক দৃষ্টিতে চেয়ে অতঃপর মনকে সায় দিয়ে মেসেজ লিখল। ফোন নাম্বার পাওয়া যাবে মিস দূরদর্শিনী? লেট নাইট জার্নিটা শেষ করে খুবই টায়ার্ড তিশা রুমে ঢুকে ব্যাগটা রেখে বউ করে দৌড় দিল ওয়াশরুমে, কারণ রিমি তককে থাকে আগে যাওয়ার জন্য। রিমি হবে সবেমাত্র ব্যাগটা রেখে তিশার উদ্দেশ্যে বলল, এখন কি খাবে, রান্না করবে নাকি অনলাইন বলে পেছনে তাকাতে দেখে তিশা নেই। বদমাইশ মেয়ে এখন নিজে লম্বা শাওয়ার নিবে আর আমাকে ওয়েট করতে হবে টিস্যুর বাচ্চা। মুজাফফর একটা ফাইল হাতে নিয়ে আমিরের রুমের সামনে দাঁড়ালো, কড়া নাড়তেই যাবে এমন সময় আমির বলল, বাবা আসো, কতবার বলেছি যে আমার রুমে আসতে তোমার পারমিশনের দরকার নেই। কিভাবে বুঝলে আমি এসেছি? তোমার প্রত্যেকটা ধাপ আমার চেনা বাবা। তুমি সত্যিই অসাধারণ আমির, আমার ছেলে বলে বলছি না, তুমি আমার জীবনের সেরা রত্ন। তুমি কি কিছু বলবে বাবা? আমির শান্ত নয়নে চেয়ে আছে বাবার পানে উত্তরের আশায়। একটা খয়েরি রঙের মোটা ফাইল এগিয়ে সামনে ধরল মুজাফফর। ইতিমধ্যে মীরা কফি নিয়ে ঢুকলো। কি ব্যাপার, কি বিষয় নিয়ে কথা হচ্ছে তোমাদের? মা বাবাকে বোঝাও আমার অফিস জয়েন করার কোনো ইচ্ছে নেই, বোঝার চেষ্টা করো, কারো করুণা নিয়ে তাকানো আমার পছন্দ না। নতুনভাবে বাঁচতে শেখো বাবা, তুমি তোমার মতো অন্যের মন্তব্যে তোমার যায় আসে না বলেই মীরা ও মুজাফফর দুজনেই প্রস্থান করলেন। তিশা রাতে আর ফোন চেক করেনি, ওভাবেই ঘুমিয়েছে। দুপুর 2টা। তিশা ওঠো প্লিজ, এই নিয়ে 30 বার অন্তত রেখে গেছি। তোমার চক্করে আজ আর কাচ্ছি খাওয়া হবে না। ঘুমু কণ্ঠেই এত ভোরে কেউ ডাকে, নিজে ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও না প্লিজ। ওই টিস্যুর বস্তা, এখন দুপুর 2টা বাজে। আরে ভালো করে দেখো, হয়তো রাত 2টা বাজে। রিমি এবার রেগেই গেল, তুই উঠবি না? তোর এই ব্যাং মার্কা ঘুমানোর পিক ফেসবুকে আপলোড দিব বলেই কয়েকটা ছবি উঠিয়ে নিল তিশার। ভুল হয়েছে, মাফ করে দাও বলেই উঠে বসল তিশা। সামনে দেখল রিমি রেগে দাঁড়িয়ে আছে। এত কেমনে ঘুমাও তুমি বলেই নিজের কাজে গেল। আরে শোনো প্লিজ, মেয়েটা যতই রাগ দেখাক ভারী মিষ্টি, নিজের বোনের মতোই আগলে রেখে তিশাকে ভাবতে চুলগুলো একটু এলোমেলো করল। উঠে ফ্রেশ হতে চলে গেল। অনেকক্ষণ যাবৎ জ্যামে আটকে আছি, কি বিচ্ছিরি ব্যাপার। ফোনটা বের করে অনলাইন হতেই মেসেজ। আসলে ডির কি অদ্ভুত, মানুষটার মেসেজ দেখলেই হৃদকম্পনটা অটোমেটিক বেড়ে যায়। তাও আবার নাম্বার চাইছে, দিব কি দিব না এসব ভাবতেই কখন যে এসে পড়েছি খেয়ালই নেই। মাথায় গাঁটটা খাওয়ার পর হুসে আসলাম। আমার তো মনে হচ্ছে আজ আর ডিনার হবে না আমাদের। তুমি কি মাঝে মধ্যে চাঁদের দেশে যাও না? কোন ভাবনায় ডুবে যাও বলো তো? আমি পাকিস্তান যেতে চাই গো। চাঁদের দেশে কি আর পোলা পাওয়া যাইব? চাঁদের দেশে গেলে আমার সংসার বাচ্চা কাচ্চার কি হবে? ফায়াজ বাইরেই দাঁড়িয়ে ছিল, আমাদের দেখেই হাসি মুখে এগিয়ে এলো। দুঃখিত আপনাকে এত সময় অপেক্ষা করতে হলো, আসলে জ্যামে আটকে গেছিলাম আমরা। কোনো ব্যাপার না, আসো ভিতরে আসো তোমরা। তিশা তো আবার ভাবনার জগতে হামাগুড়ি দিচ্ছে, সে কি নাম্বার দিবে। এমন সময় ফায়াজ বলল, কেমন আছো তিশা? তিশার সেদিকে ভ্রুক্ষেপ নেই, দ্বিতীয়বার জিজ্ঞেস করতে স্তম্ভিত ফিরে পেল। জি ভালো আছি, আপনার কি অবস্থা? আমি তো বলেই তিশার এই স্নিগ্ধ মায়াময় ফেস দেখে হারিয়ে যায় ফায়াজ। এই রমণীকে পেলে জীবন ধন্য। আমিও অনেক ভালো আছি তোমার সাথে ডিনার করতে পেরে। তিশা আর রিমি তো খেয়েই যাচ্ছে, এদের কোনো ভ্রুক্ষেপ নেই যে সামনে একটা ছেলে বসে আছে। মেয়ে মানুষ হাতে খেয়ে স্লিম আছে কেমনে, যাই হোক আমার হয়ে যাও ভোজন বিলাসী, আমি তোমাকে ডেইলি তোমার রেস্টুরেন্টে খাওয়াবো বলল মনে মনে। রিমি ভাবলো এদের একটু স্পেস দেওয়া উচিত, তাই কথা বলার নাম করে বাইরে গেল। এদিকে তিশাও এদিকে নাম্বারটা দিল। কিছুক্ষণের মধ্যেই মেসেজ আসলো, কি করছো দূরদর্শিনী? এটা আমার নাম্বার। তিশার ওষ্ঠে হাসি ফুটে উঠল। তিশা রিপ্লাই করতে যাবে তখনই ফায়াজ নীরবতা ভেঙে বলে উঠল, আমি কিছু বলতে চাই তোমায়। তিশা অবাক দৃষ্টিতে তাকালো, আবার কি বলবে মনে মনে। আসলে যেদিন তুমি আমাদের এয়ারলাইন্সে যোগ দিলে প্রথম দিন দেখেই আমি তোমার প্রেমে পড়ে যাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখ, আমি সবটা দিয়ে আগলে রাখবো আর রেস্টুরেন্টে এনে খাওয়াবো যখন চাইবে তখন। তিশা হা করে তাকিয়ে আছে, কি বলে এই বেড়া খাওয়ার সাথে প্রপোজের কি সম্পর্ক? কিছু বলতেই যাবে ফায়াজ। কেন এই রক্তিম কৃষ্ণচূড়া হয়ে তুমি আমার জমিনে ছড়ালে, আমার শূন্য হৃদয় অনুভূতি জাগালে। সত্যিই মেয়েটা তার অনুমতি ছাড়াই তার হৃদয় অনুভূতি জাগালো।
কিন্তু ও তো আমাকে করুণা করবে না, তো আমাকে দেখে যদি মুখ ফিরিয়ে নেয় তখন কি হবে ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে গেল। এডি ড্রাইভারের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো। বাড়ি পৌঁছে গেছে, সে নিজে আর ড্রাইভ করে না সেদিনের পর থেকে। তিশা তো মহা খুশি, তার তো পাগলু ড্যান্স দিতে মন চাচ্ছে। জীবনের প্রথমবারও থেকে গিফট পাইছি, তা সুন্দর বালা দুইটা, তবে কেন যেন স্বর্ণের মনে হচ্ছে। এই কয়দিনের পরিচয় কেনই বা এত দামি জিনিস পাঠাবে। তবে আজ আমি সাজাবো নিজেকে উজাড় করে এই বালা পরে। আয়নায় নিজেকে দেখায় ব্যস্ত তিশা। কি যেন একটা মিসিং লাগছে। রিমি, ওই রিমি একটু শুনবে প্লিজ। রিমি ঝাড়ু হাতে এই রুমে ঢুকলো। চিল্লাও কেন, ঝাড়ু দেই তো। ওই ওই ও, এত সাজ কেন? ফায়াজের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? সত্যি তোমাকে দেখে আজকে পাগল হয়ে যাবে পাক্কা। আরে এসব বাদ দেও, আগে বলো আর কিছু কি লাগবে আমার? একটা ফুল কানে গুজে দিলে ভালো হয়, তবে তোমার হাতের বালাটা কবে নিলে? মুচকি হেসে কানে ফুল দিতে লাগলো তিশা। কিছু জিনিস পরে জানাই ভালো মনে মনে আওড়ালো। কেমন লাগছে আমায়? আমাকে কয়েকটা পিক তুলে দেও তো, তবে ফেসটা বাদে তুলবে। কাকে পাঠাবে পিক বলেই ফোনটা হাতে নিল রিমি। কয়েকটা সুন্দর করে ছবি উঠিয়ে নিল রিমি। তিশা প্রফুল্ল হয়ে এগিয়ে এলো এবং ফোনটা নিয়ে রুমে পৌঁছে গেল। দুপুরে বাবা মায়ের সাথে খাবার খাচ্ছিল আমির। অনেকদিন পর নিজের মনটাকে স্বাভাবিকভাবেই মানিয়ে নিতে পারছে, তবে তার পুরোটাই ক্রেডিট তিশার। ওর সাথে পরিচয় হওয়ার পর এসব ভাবনার মাঝেই ছোট চাচা মোত্তাব দেওয়ান হাজির। আমিরের খাওয়া থেমে হঠাৎ তার প্রফুল্লিত চেহারা অগ্নিরূপ ধারণ করল। চাচার পেছনে তার মেয়ে নীতি ও তার স্ত্রী মঞ্জু এসে উপস্থিত হল। মুজাফফর খুশি হলেন তাদের আসতে দেখে। বসো তোমরা, মীরা ওদের খেতে দেও, আজ অনেকদিনের পর একসাথে খাবো। তা নীতিমা কেমন আছো? নীতি বাঁকা হেসে উত্তর দিল, তেমন ভালো ছিলাম না বড় বাবা, তবে আজকে অনেক ভালো আছি, বিশেষ করে তোমাদের সাথে দেখা হয়। আমিরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝালো, তুমি আজ খাবার টেবিলে। আমির নিঃশব্দে খেয়ে যাচ্ছে, চোখ তুলে তাকাতেও ঘৃণা লাগছে মানুষগুলোর দিকে, শুধু চুপ রয়ে গেছে বাবার মুখের দিকে তাকিয়ে। তবে আর ছাড় দিতে নারাজ আমির। এবার এদের আসল মুখ্য স্টেনে বের করার পালা। খাওয়া শেষ করে উপরে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকে দিয়ে দেয়ালে জোরে একটা ঘুষি মারল। হাতটা লাল হয়ে গেছে, রাগে কপালের রগগুলো ফুটে উঠেছে। হঠাৎ ফোনের মেসেজের টুংটুং শব্দ। আমির অনেকক্ষণ যাবৎ ছবিগুলো দেখে যাচ্ছে, তার রাগ মিশ্রিত মুখ এখন প্রেমময় প্রেমিক ন্যায় উজ্জ্বলতা বিচরণ করছে। দূরদর্শিনী নিজেকে আড়াল কেন করলে? এই না দেখতে পাওয়া হৃদয় তোমাকে দেখার তৃষ্ণায় অন্ধকারে বিচরণ করছে। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে তিশা। আমার দেওয়া বালাজোড়া পরে তুমি আজ থেকে আমাতেই আবদ্ধ হলে। জোচ্চর পিম্পলওয়ালা লোক, এত কষ্ট করে সাজুগুজু করলাম, তার কোনো রিয়াকশনই নেই। নো ফোন কল ওর, নো মেসেজিং। কিছুক্ষণ পর তিশা কল করলো আমিরকে। ফোন ধরতেই ওপাশ থেকে নীরবতা। কোনো সাউন্ড না পেয়ে তিশা তোর আগে ফুসছে। নিজেও কোনো আগ বাড়িয়ে জিজ্ঞেস করতে পারছে না। অনেকক্ষণ এভাবেই কেটে গেল, শুধু দুজনেই দুজনের নিঃশ্বাসের শব্দ শুনছে। আমির বুঝল তিশা খুব অভিমান করেছে, তাই নিজেই শুরু করল, মিস, আপনার কি মুখে আমার মতো পিম্পল বুঝিয়েছে যে চেহারাটা দেখালেন না? না মশাই, আমার মুখে কিছুই গজায়নি, তবে প্রথমেই যদি ফেস রিভিল করি, বাই দা ওয়ে আপনিও তো আড়াল হয়েই আছেন। সময় হলেই আমার দেখা পেয়ে যাবে। দূরদর্শিনী বলেই মুচকি হাসল আমির। এই অপেক্ষার শেষ কবে এডি? আর আপনার ফুল নেম কি, এটা বলবেন প্লিজ? আমির দেওয়ান বলেই ফোন কাট হয়ে গেল। আমির 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 বলেই চেঁচিয়ে গড়াগড়ি খেল বিছানায় তিশা। মিস্টার দেওয়ান, আমি তো দেওয়ানা হয়ে গেছি। ও ও, তাইলে এই ব্যাপার কবে থেকে চলছে? এসব আমাকে না জানি পানিয়ে তো দূর গড়িয়েছে। আমি জানি, এটা কি ঠিক তিশা? তিশা কথা শুনে মুখ তুলে তাকিয়ে দেখে দরজার হেলান দিয়ে রিমি দাঁড়িয়ে আছে। এতক্ষণ সবই দেখছে তাহলে। আরে বান্ধবী, রাগ করো না, আসলে জল গড়ায়নি, বেশি দূর কেবল মাটিতে পড়ছে, তাই তোমায় জানাইনি, তবে এখন একটু গড়ানোর সম্ভাবনা দেখছি, তাই তোমাকে জানাবো। নীতি, মঞ্জু ও মোহতাব অনেকক্ষণ যাবৎ আলোচনায় বসেছে। মোহতাব রেগে আছে, দাবার গুটি এবার ভিন্নভাবে চালতে হবে। তোমার মাথা মোটা মেয়ের জন্য সব ভেস্তে গেছে, এবার যদি একটু ভুল করে তো আমি ভুলে যাব ও আমার মেয়ে। আমিরদের বাড়ি থেকে ফিরে এসে মোহতাব অনেক রেগে আছে, কারণ নীতি আর আমিরের যে বিয়ের কথা ছিল মুজাফফর তা মানা করে দিয়েছে, কারণ আমির তা চায় না। সেদিনের ড্রাগের দোষটা যদি বাড়িয়ে দিতে, তাহলে আজ আমিরের জায়গা হতো কবরে। ওই মুজাফফরের বাচ্চার তো কই মাছের প্রাণ মরতে মরতে বেঁচে যায়। যাই হয়ে যাক, ওকে মরতেই হবে।
ওই বিজনেস ও প্রপার্টি সম্পূর্ণ আমার আর আমার ছেলে ভোগ করবে। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো মুহতাব। মঞ্জু সত্যিই অবাক, নিজের রক্তের ভাইকে কেউ কিভাবে মারতে চায়। যতই মা আলাদা হোক, বাবা তো একটাই ভাই, জানতো কখনো আমাদের খারাপ চায়নি। কিন্তু কি বা করারই বা আছে আমার শুধু দেখা ছাড়া? যে ভাইয়ের ভাইপোকে মারার চিন্তা করতে পারে, সে আমাকে মারতে দুবার ভাববে না। নিজের সাথে আমার বাচ্চাদের ও অমানুষ বানিয়ে ফেলেছে এই মানুষরা। আমার সাথে লাগতে এসে ঠিক করনি নীতি। তোমাকে বিয়ে করতে চাইছিলাম, বাবার কথায় তোমার ওই ইনোসেন্ট চেহারা দেখে না করতে পারিনি। আর তুমি কিনা আমাকে মারার প্ল্যান করে ফেললে। এসব ভাবতে ভাবতে কাউকে একটা ফোন করলো আমির। এত কিছুর মাঝে নিজ দূরদর্শিনীকে দেখার ইচ্ছা জাগছে খুব। সমস্যা তো একটাই, দেশের বাইরে পাকিস্তান হলে তো যেখানেই থাকুক চিরুনি তল্লাশি চালিয়ে বের করতাম। যত দ্রুত সম্ভব আসছি আমি বাংলাদেশে। সিসিটিভি ফুটেজ চেক করেছে আমির, সেই রাতের ঘটনার সবকিছু খুঁটিয়ে দেখছে। নীতির মনে কি চলছে, আমাকে ফাঁসিয়ে কি লাভ ওর, এসবই ভাবছিল আমির। হঠাৎ চয়নের আগমন। কি আমির ভাই, কেমন আছো? তুমি নাকি আবার বিজনেসে মনোযোগ দিচ্ছ? যাই হোক, এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমির ল্যাপটপটা বন্ধ করে চয়নের পাশে এসে বসলো। তবে মন খারাপ। মন খারাপ দেখে চয়ন বিচলিত হয়ে বলল, কি আমির ভাই তোমার মন খারাপ? কিন্তু কেন ভাই, তুমি কি আমার দেখে খুশি হওনি? না তেমন কিছু না, তুই আসবি আর আমি খুশি হব না, তাই এমনি তেমন কিছু হয়নি। যাই হোক, এবারে ট্যুর কেমন ছিল? ভাই তোমায় ছাড়া আর জমে না কিছুই। যেদিন থেকে তুমি সব ছেড়ে ছুড়ে আরাম করছো ঘরে বসে, আমি তো সামলাতে হিমশিম খাচ্ছি। এবারের ডিলটা কোনো মতো ফাইনাল করলাম। আমার তোর উপর ভরসা আছে, তুই একাই পারবি, চিন্তা করিস না। আর আমি তো আছি, এবার তো আবার জয়েন করছি, কোনো প্রবলেম হবে না। তোমাকে তো একটা গুড নিউজ দেওয়াই হয়নি। ডক্টর সুচায়ন তোমাকে আবার দেখা করতে বলছে। পায়ের অপারেশনটা সেরে ফেলতে চান। তুমি চাইলেই আমি টিকিট বুকিং দিচ্ছি। কিছুক্ষণ নীরবে শুনে গেল আমির, যেন তার কোনো আগ্রহ নেই এ ব্যাপারে। তবে কিছু একটা ভেবে চয়ন বলে ডাক দিল। হ্যাঁ বলো। আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বলো, এক্ষুনি করে দিচ্ছি বলেই এগিয়ে এলো। আমির ল্যাপটপটা এগিয়ে দিয়ে একটা নাম্বার ও প্রোফাইল দেখালো। চয়ন অবাক দৃষ্টিতে তাকাতেই যাবে। আমিরের করা হুমকি, একদম মজা নিবি না? একেবারে পারফিউম বানিয়ে বেচে দেবো বলছি। ভাই আমি কি ঠিক দেখছি? এই মেয়েটাকে তুমি না আমার বোনের হবু জামাই, তাইলে অন্য মেয়ের খোঁজ নিতে কেমন বলো? রাগান্বিত দৃষ্টিতে আমিরের দিকে তাকালো চয়ন। আমিরের তাতে মোটেও ভ্রুক্ষেপ নেই, তবু হঠাৎ চয়নের এহেন দৃষ্টিতে একটু অবাক হলো। হঠাৎই হে 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 করে হেসে উঠল। আরে ভাই ডোন্ট মাইন্ড, আমার ওই হিংসুইটটা বোনের সাথে বিয়ে ভেঙেছে, বেশ হয়েছে ব্রো। তুই কেমনে জানলি? আন্টি বলেছে তাই না? তাছাড়া আর কে বলবে, মার সাথে একটু তো কথা হয়। আর নীতি আর বাবা তোর তাদের বদ বুদ্ধি নিয়েই ব্যস্ত। কি ব্যাপার দেওয়ান সাহেব, আপনি গান গাননি কেন? অটোটিউন গান আর শুনতে ইচ্ছেই করে না। আপনার গিটারের টুনটান শব্দের তালে গাওয়া গান আমার বেশ ভালো লাগে। আজ আমায় গান নিয়ে শোনাবেন প্লিজ। মেসেজ টাইপ করে যাচ্ছে আমির, ঠোঁটের কোণে সেই মসৃণ হাসি লেগে আছে। তুমি যখন শুনতে চাও শোনাচ্ছি বলেই পছন্দের গান গাইল তিশাকে উদ্দেশ্য করে। ताबीज बना के मैं बेहूं तुझे, दिल गाड़ है खुदा का, ना छोड़ इसे, मांगू में अब क्या रब है, पाया है तुझको जब से, इसकी तेरा हम पे तरी, राक्षो में जहा, कारू श्रद्धा एक खुदा को, पारू कालमा हमें दुआ दू, दोनों ही एक खुदा मुहब्बत। এতক্ষণ যেন এক ঘোরের মধ্যে ছিল। তিশা মুখের অবয়ব না জানলেও নিজের কল্পনায় আমিরের দেহখানা কল্পনা করছিল এবং তার কোলে মাথা রেখে শুনছিল। কিন্তু গান শেষ হতেই তার কল্পনাখানা বেলুনের মতো চুপসে গেল। তোমার দেখা পাওয়া আমাকে ব্যাকুল করে দিয়েছে দূরদর্শিনী। তুমি কি চাও না আমাদের দেখা হোক? আমি তো চাই আমাদের দেখা হোক। যখন বিমানে ভ্রমণ করা হয় তখন বোঝা যায় পৃথিবীর উপরিভাগ কত সুন্দর করে তৈরি করেছেন সৃষ্টিকর্তা। এই সৌন্দর্য উপভোগ করতে যেন বিমানের দরজা খুলে বেরিয়ে আসতে ইচ্ছে করে। যদি এখানে পা ফেলে হাঁটা যেত, চলে যেতাম দেওয়ান সাহেবের হাত ধরে। আপনার সাথে দেখা করতে ভীষণ ইচ্ছে করে। ওই মেঘমালার মতো যদি ভেসে যেতে পারতাম, বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে যেতাম আপনার গায়ে। আজ এমনিতেই ওয়েদার খারাপ, তার ওপর ক্যাব নেই, আমরা হোটেলে পৌঁছাবো কেমন করে? তিশা লাগেজের ওপর বসে পড়ল। আরে চিন্তা করো না, আমি কিছু একটা করছি বলে ফায়ার একটু দূরে চলে গেল কারো থেকে হেল্প চাইতে। এই বেড়া কখন থেকে বলছে কিছু একটা ব্যবস্থা করছি। আরে জাপানে কেউ কি ওর মামা খালো লাগে যে মুখ দেখে এগিয়ে আসবে পুরাই ভাদাইম্মা, কেমনে যে পাইলট হয়েছে কে জানে।
আমার তো এর সাথে ফ্লাইট অ্যাটেন্ড করতে ভয় হয়। কেন, ও আবার কি করলো? রিমির প্রশ্নে নড়ে বসল তিশা। আর এই বেডায় কোন দিন না প্লেনেরই 12টা বাজায় ফেলবে। রিমির বয়ফ্রেন্ড ভিডিও কল করলো, তাই রিমিও সাইডে গিয়ে কথা বলতে লাগলো। হঠাৎই অদ্ভুত সুন্দর স্মেল নাকে এসে লাগলো, বোঝা যায় এটা পারফিউমের স্মেল, একদম ইউনিক। এই স্মেল অদ্ভুতভাবে মনে আকর্ষণ তৈরি করতে পারে। আশেপাশে তাকিয়ে সেই ব্যক্তিটির খোঁজ চালাচ্ছে বেহায় চোখ দুটো। নিজের গালে হালকা একটা চাপড় মেরে নিজেই নিজেকে বললাম, ছি, আমি দেওয়ান সাহেবের দেওয়ানি, তাহলে আমি কেন ওই পারফিউমওয়ালার খোঁজ করছি। নিজেই বিলাপ করছি। এর মধ্যে জাপানি ভাষায় কথা বলতে বলতে এগিয়ে আমার পাশে এটি 5-6 হাত দূরে দাঁড়ালো। এতটাই ধ্যানে পড়েছি, হঠাৎ পড়ে যেতে যেতে বেঁচে যাই। নাই ক্রাশ খাওয়ার চক্করে কি বাসটাই না খেতে যাচ্ছি। ও ও তার মানে ইনি সেই পারফিউম দাদা। অ্যামিরের কথা বলে শেষ। বাইরে মুষলধারে বৃষ্টি, আশেপাশে তেমন লোকজন নেই। পাশেই হঠাৎ নজরে যায় একটা মেয়ে লাগেজের ওপর বসে আছে, ড্রেস আপ বলে দেয় মেয়েটি এয়ার হোস্টেজ। সেদিকে তেমন আগ্রহ না দেখিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো। তিশা আর চোখে তাকাতে ভুলছে না, মন তার সাথে বেইমানি করতে বাধ্য হচ্ছে। ফর্সা হ্যান্ডসাম দেহে ব্লু শার্ট উইথ জিন্স, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডের ঘড়ি দেখেই বোঝা যায় রিচ পারসন। তবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পায় ছেলেটির বাম পা অচল। সেটা দেখে তার খুব মায়া হলো, কারণ সে একজন পারফেক্ট ম্যান, কিন্তু তার পা। এমন সময় একটা বড় গাড়ি এসে থামলো। একজন গাড়ি থেকে নেমে এসে কুশল বিনিময় করছে, তারা মূলত জাপানি ভাষায় কথা বলছে। লোকটি অ্যামিরের লাগেজ গাড়িতে তুলেছে। অ্যামির যাওয়ার সময় হঠাৎই পেছনে তাকিয়ে তিশাদের উদ্দেশ্যে বলল, আপনারা কোথায় যাবেন? ফায়ার এগিয়ে এসে বলল, সান হোটেল। ওহ, তাহলে আমাদের গন্তব্য একই, আপনারা চাইলে আমার সাথে গাড়ি শেয়ার করতে পারেন, নো প্রবলেম। এই আবহাওয়ায় গাড়ি পাওয়া খুবই টাফ। গাড়িতে সামনের সিটে অ্যামির আর পাশের ড্রাইভার এবং পেছনে ফায়ার, তিশা আর রিমি। তবে তিশা চালাকি করে রিমিকে মাঝখানে বসিয়েছে। ফায়ার বেচারা কষ্টে মন খারাপ করে আছে। এই রিমি, তিশা কি তোমাকে কিছু জানাচ্ছে না আমার বিষয়ে? তোমার ব্যাপারে মানে? রিমি এই পাগলের কথায় বিরক্ত বলতে পারছে না যে তোমার স্বাদের ময়না বাসা বেঁধেছে অন্যের ডালে মাথা মোটা। শেষমেশ বলে দেওয়াই ভালো মনে করল রিমি। এদের ফিসফিস তিশার কান অবধি যাচ্ছে না, কারণ সে তো ব্যস্ত অ্যামিরের গান শুনতে। ফায়ার, শোন, তুমি একজন পাইলট, তোমার আলাদা একটা অ্যাটিটিউড থাকবে। তুমি কেন তিশার পেছনে মিউ মিউ করো, দেখছো না ও তোমাকে ইগনোর করে? ফায়ারের মুখটা ছোট বাচ্চাদের মতো দেখাচ্ছে। আসলেই ছেলেটা ভালো মনের মানুষ না হলে এতদিন কারো উত্তরের অপেক্ষায় থাকে। রিমির কথা এবার সিরিয়াসলি নেয় ফায়ার, তাই সে আর কিছু বলে না, তবে ভাবছে আসলেই একটু অ্যাটিটিউড আনা দরকার। অ্যামিরের তার দূরদর্শিনীর কথা বেশ মনে পড়ছে, একবার বলা উচিত ছিল তার ব্যাপারে জানানোর। সার্জারির কথা বললে হয়তো তার জন্য একটু দোয়া করত। তিশার মনে এক অদ্ভুত অনুভূতি জাগে, কেন যেন অচেনা পুরুষের কথা মনে হচ্ছে, হৃদকম্পনও বাড়ছে। একই গাড়িতে দুই অচেনা রাজ্যের চেনা মানুষ, কিন্তু তারা এত কাছে থেকে কেউ কাউকে চিনছে না। ভাগ্য কি এদের আবার এক করবে? সান হোটেল। বিলাসবহুল এই হোটেলে এই মুহূর্তে পা রাখছে তিন বাঙালি, তিশা, ফায়ার, রিমি। এদের দেখা মনে হচ্ছে তারা আজ বিশ্ব জয় করে ফেলেছে। রিসিপশনে এক কোণে দাঁড়িয়ে ফোন ঘাটছে তিশা। অ্যামিরকে মেসেজ করে, আপনি কি খুব ব্যস্ত দেওয়ান সাহেব? অ্যামির চাবি নিয়ে রুমের উদ্দেশ্যে চলে গেল। রুমে এসে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। কিছুক্ষণ শাওয়ার নিয়ে বের হয়ে লাগেজ থেকে একটা টি শার্ট ও ট্রাউজার পরে নিল। শরীরে ক্লান্তি, কিন্তু মনে সদ্য বয়ে আসা প্রেম ক্লান্তি নামক বস্তুকে বিদায় জানিয়ে প্রিয়তমাকে কাছে পেতে চাইছে। ফোনটা হাতে নিতেই দূরদর্শিনীর মেসেজে ঠোঁটে হাসির ঝলক দেখা গেল অ্যামিরের। মনে হচ্ছে তিশার ব্যাপারে আজ তিশার থেকেই জানবে। অ্যামির তিশাকে ভিডিও কল দিল। তিশা ফোন বাজছে দেখে ওয়াশরুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে ফোন হাতে নিতেই দেখে অ্যামিরের ভিডিও কল দেখে চমকে গেল, সাথে সাথে ফোনটা পড়ে গেল। এভাবে কেউ ভিডিও কল করে, উফ, আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। বাথরুম পরে কেউ কি ভিডিও কলের কথা বলে? কল ধরছিল না, বিধায় আবার কল করল। অপরদিকে তিশা তো মহাবিপদে, কেন জানি খুব ভয় করছে। তুমি কি খুব নার্ভাস? মেসেজ করলো অ্যামির। আপনি তো মনের কথাই বলে দিলেন। এবার অডিও কল করলো অ্যামির। পিনপয়েন্ট নিরাপত্তা। হঠাৎ অ্যামির বলে উঠল, তিশা, আমাদের দুজনের মধ্যে যে অনুভূতি তৈরি হয়েছে তা কি সত্যি?
মন থেকে বলবে প্লিজ। আমি কিভাবে প্রকাশ করব জানি না দেওয়ান সাহেব, কিন্তু আপনার ব্যাপারে আমার জানতে ইচ্ছে হয়। আপনার ব্যাপারে ভাবতে গেলে আমার হৃদকম্পন তৈরি হয়। এটাকে কি নাম দেওয়া যায় তা কি হবে আমার জানা নেই। শুধু এটুকুই বলবো, আমার শেষ নিঃশ্বাস প্রশ্বাসে আমি তোমাকে পেতে চাই। মনে প্রশান্তি বয়ে গেল আমিরের কথা শুনে। অধরে মিষ্টি হাসি ফুটে উঠল, তবে এই হাসি যদি আমির দেখত তাহলে একদম ঘায়েল হয়ে যেত। আসলে আমি একটু অসুস্থ, আমার একটা সার্জারি হবে কালকে, তুমি আমার জন্য একটু দোয়া করো। বলেই দীর্ঘশ্বাস ফেলল। কালকে যদি সার্জারি সফল না হয় তাহলে চিরতরে পঙ্গু হয়ে যাব আমি। তখন দূরদর্শিনী কি আর আমাকে গ্রহণ করবে নাকি ফিরিয়ে দেবে? এসব ভাবতে ভাবতেই তিশা হন্তদন্ত হয়ে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো। কি হয়েছে আপনার? কোন হসপিটালে সার্জারি হবে আপনার? প্লিজ বলুন। চিন্তা করার কিছু নেই, ছোট্ট একটা সার্জারি। নিজের খেয়াল রেখ, সুস্থ হয়ে আগে তোমার সাথে দেখা করব, কথা দিলাম। এতক্ষণে তিশা স্বস্তি পেল। ইতোমধ্যে রিমি ডাকতে এল ডিনার করার জন্য, তাই এখানেই কথা রীতি টানতে হলো। আজ আমিরের সার্জারি, তাই ডক্টর সুচান কিছু টেস্ট করে নিলেন, তারপর আমিরকে ওটির জন্য রেডি করে নিল। 4 ঘন্টা সার্জারি পর অবশেষে সফল হলো সার্জারি। আমির এখন সুস্থ, কিন্তু তবে বেশ কিছু দিন রেস্ট নিতে হবে, তাহলে পা তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। তিশা এই একটা দিন পুরো আমিরের জন্য উদ্বিগ্ন হয়ে আছে। রিমি এবং ফায়াজ বাইরে ঘুরতে যাওয়ার জন্য ডাকলেও তিশা বাইরে যায়নি। রিমি তো অনেকক্ষণ পাশে বসে জানার চেষ্টা করলো কি হয়েছে, কিন্তু তিশা কিছুই বলল না। শরীর খারাপের বাহানায় ওদের বিদায় দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে আছে তিশা, কিন্তু আমিরের কল আসছে না। এদিকে তিশার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। এই 2 দিনে তিশা আমিরের কোনো খোঁজ খবর নিতে পারেনি। আর নিবেই বা কেমন করে? ও তো আর আমিরের কোনো রিলেটিভকে চেনে না। আজ সকাল সকাল ফ্লাইট, তাই তিশা আর রিমি তাড়াতাড়ি গোছগাছ করে নিয়েছে। এর মধ্যেই ফায়ার জমে এসে নক করল। হাসি মুখে দরজা খুলে দিল তিশা। ফায়ার জমে ঢুকতে ঢুকতে বলল, তুমি তো জাপান ট্যুর নিয়ে অনেক এক্সাইটেড ছিলে, হঠাৎ করে কি হলো যে রুম থেকে বের হলে না? তিশা জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল, না তেমন কিছু হয়নি, শুধু শরীরটা একটু খারাপ ছিল। যাই বলো, হয়তো কারণটা অন্য ছিল বলেই একটা প্যাকেট ধরিয়ে দিল। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। যদিও আমার পছন্দ এত ভালো না, তবে এটা গ্রহণ করলে আমি খুশি হব। কাছে থেকে অপেক্ষা করাটা খুব কঠিন, আর নিজের ভালোবাসা যদি চোখের সামনে অন্যতমত্ব হয় তাহলে সহ্য কি আর করা যায়? এইসব ভাবনার রেশ কাটিয়ে চলে যায় ফায়াজ। আজ শরীরটা বেশ ভালো, পায়ের ব্যথা আছে তবে একটু কমেছে। তবুও হাঁটাচলা করা যাবে না। ড্রেসিং করার জন্য ডক্টর আরও কিছু দিন থাকতে বলেছে হসপিটালে। আমির সকলে নাস্তা করছিল, এমন সময় চয়ন কল করে। কি ব্রো, কেমন আছো? পায়ের অবস্থা কেমন? তুমি তো আমাকে নিলে না, জানো বড় বাবা, বড় আম্মু কত টেনশন করছে। আরে চিন্তার কিছু নেই, আমি ঠিক আছি। আর পায়ের অবস্থাটাও একদম ঠিক আছে। তা বল, তোকে যে কার্ডটা দিয়েছিলাম তার কি খবর? আমি তো ভুলেই গিয়েছিলাম ভাই, তোমাকে ওর ডিটেলস পাঠাচ্ছি, এক্ষুনি দেখে নাও। আমি ছবিটা দেখে স্তব্ধ হয়ে গেল, নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। এত কাছে থেকে দূরদর্শিনীকে চিনতে পারল না। তাড়াতাড়ি তিশার নম্বরে কল করলো, কিন্তু এতক্ষণে অনেক দেরি করে ফেলেছে। কারণ তিশা অলমোস্ট এয়ারপোর্টে ঢুকে গিয়েছে, ফোন সাইলেন্ট থাকায় কল ধরতে পারেনি। আর একটু আগে ডিটেলস পাঠাতে পারলি না? আমি ওকে অন্তত একটাবার সামনে থেকে ভালো করে দেখতে পারতাম, আমির বলল। কেন ব্রো, ভাবি কি জাপানে? জানিস স্বয়ং জীবনে এই প্রথম তোর ওপর আমার অনেক রাগ হচ্ছে। তুই আগে যদি জানতে পারতি তাহলে হয়তো এখন আমার এই অবস্থায় দূরদর্শিনী পাশে থাকতে পারত। ও হয়তো এতক্ষণে ওর ফ্লাইটে আছে। সরি ব্রো, আগে যদি জানতাম এমন হতো না। বেডের ওপর বসে মিনি টেবিলে খাবার খাচ্ছে আমির। সার্ভ করছে নার্স ইয়নহা। মেয়েটা বেশ ভদ্র, তবে একটু বেশিই কেয়ারিং। আমিরের দেখাশোনা করার দায়িত্ব তার। কিছু মাস আগেও যখন সুচানের অ্যাপয়েন্ট নিয়েছিল তখন থেকেই পরিচিত। ইতোমধ্যে মীরা বেগম কল করেন ছেলের অবস্থা জানার জন্য। মুজাফফর আজ বেশ চিন্তিত। কেউ যে পেছনে থেকে ছুরি মারতে চাচ্ছে তা সে বেশ বুঝতে পারছে। কেউ আড়ালে অনেক বড় ষড়যন্ত্র করছে, হয়তো খান গ্রুপের কেউ, নয়তো নিজেদেরই কেউ, কিন্তু সে কে? এই মুহূর্তে সবকিছু আমিরের নামে ট্রান্সফার করে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত মনে হচ্ছে।
মুজাফফর তার পার্সোনাল উকিলকে একটা মেইল পাঠালো। তিশার ব্যাপারে জানতে পেরে আমির ঠিক করেছে সুস্থ হবার পরেই বাবা মাকে জানিয়ে দিবে তিশার ব্যাপারে। ইদানিং একটু বেশিই আমির আর তিশার কথা হচ্ছে। তিশা ফায়াদকে সবটা ক্লিয়ার করে দিয়েছে যে সে অন্য কাউকে পছন্দ করে এবং রিমিকে সাথে নিয়ে ফায়াদের জন্য মেয়ে দেখা শুরু করেছে ডিরেক্ট বিয়ে দেওয়ার জন্য। রাতভর আমিরের সাথে কথার বলে ভোরে ঘুমিয়েছে তিশা। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। কোন গোলামের পুতো সাত সকালে ঘুমের 12টা বাজায় বলে দরজা খুলল। কিন্তু দরজায় ডেলিভারি ম্যানকে দেখে রীতিমতো অবাক তিশা। সে তো কোনো কিছু অর্ডার করেনি তাহলে। উদ্বিগ্ন হয়ে প্যাকেটটি খুলছে। আচ্ছা, এত পেপার দিয়ে রাপিংটি করতে বলছে কি এমন আছে এতে? প্যাকেটটি খুলেই তো চোখ ছানাবড়া। পারফিউমকে পাঠাইছে আমাকে। পারফিউমের স্মেল নাকে আসতেই আরও অবাক হয়ে গেলাম। এই পারফিউম তো সেই এয়ারপোর্টের সেই ছেলেটি ইউজ করে তাহলে। পারফিউম নিয়ে গালে হাত দিয়ে বসে আছে তিশাকে হঠাৎ পারফিউম পাঠাবে তাহলে কি আমির কিন্তু ওই বা আমার পছন্দের ব্যাপারে জানবে কিভাবে? শত প্রশ্ন মাথায় নিয়ে আমিরকে ফোন দেয়। আমির একটা জরুরি মিটিং করছিল। তিশা এতবার কল করছে দেখে সে মিটিং হোল্ড করে কল রিসিভ করে। কি ব্যাপার, এত সকালে আমাকে কি খুব মিস করছো? আরে না, আমি তো একটা কথা জানার জন্য কল দিছি। কি বলবে বলো, শুনছি। আসলে একটু আগে একটা পার্সেল এসেছে, আপনি কি কিছু পাঠিয়েছেন? না তো, কিছু পাঠায়নি। তাহলে কে পাঠাইছে বলো? তুমি কি কারোর সাথে রিলেশনে আছো? তুমি এটা করতে পারলে? আরে মোটেও না, তবে কেউ মনে হয় ভুল জায়গায় পার্সেল পাঠাইছে। একটা পরিচিত পারফিউম যার স্মেলের ক্রাশ খাইছিলাম, আনফর্চুনেটলি ওইটাই পার্সেলে আছে। ও আচ্ছা। আমির এর মুখে রহস্যময় হাসি। গম্ভীর হয়ে বসে আছে মোতাব হাতে ড্রিঙ্কসের গ্লাস। হঠাৎ উঠে বুকশেলফের কাছে এগিয়ে গেল কিছু বই সরাতেই একটা লকার দেখা যায়। এই লকারের বিষয়ে বাড়ির কোনো সদস্যই জানে না। একনাগাড়ে হাতের ছবিটির দিকে তাকিয়ে আছে মোতাব। তুমি তো আমারও হতে পারতে, কেন একটু সময় দিলে না? আমি তো মুজাফফর ভাইকে নিয়ে গেছিলাম তোমার সাথে আমার বিয়ের কথা বলতে, আর মুজাফফর আমার থেকে তোমাকে কেড়ে নিল। ছাড়বো না আমি। যে সফলতা দেখে তুমি ওকে বিয়ে করেছো, আমি ওর সব অর্জন কেড়ে নিব। ওর লাইফের প্রত্যেকটা সুখ আমি কেড়ে নেব বলেই শয়তানি হাসি দিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হয়। কেউ এসেছে। মোতাব বিরক্ত হয়ে বলল, কে? মঞ্জু শান্ত স্বরে বলল, আমি। অনেক রাত হয়েছে, আপনার কি শরীর খারাপ? এত সময় তোটে এই রুমে থাকেন না কখনো? মোতাব তাড়াতাড়ি হাতের ছবিটি লকারে রাখল। সে মঞ্জুকে কেন জানি রাগ দেখাতে পারে না। মেয়েটাকে এসে যখন বিয়ে করেছিল প্রথম প্রথম খুব রাগারাগি করত, কিন্তু মঞ্জু সব মুখ বুঝে সহ্য করে নিতে। আস্তে আস্তে মোতাব নিজের ভাগ্যকে মেনে নেয়। কিন্তু মুজাফফরের ওপর প্রতিশোধ সে নিবেই নিবেই। দরজা খুলে বেরিয়ে যায় মোতাব। মঞ্জু ধীর পায়ে রুমে ঢুকলো। কেন জানি তার মনে হয় এই রুমে কিছু আছে। কারণ মাঝে মাঝে এই মানুষটা এই রুমে আসে এবং একা একা সময় কাটায়। আমির অনেকটাই সুস্থ, তবে ইউনহা আমিরের অনেক যত্ন করছে। ইউনহা আজ অনেকটাই সাহস জুগিয়েছে আমিরকে নিজের মনের কথা বলবে। কেমন আছেন মি? আমির আছি অনেকটাই ভালো। ডিসচার্জের দিন, তবে আপনারা যেভাবে সেবা করেছেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়েছি। আপনি কি আর কখনো এখানে আসবেন? জানি না, তবে কখনো কোনো কাজে যদি আসতে হয় তবে অবশ্যই আসবো, স্পেশালি আপনার সাথে দেখা করতে। ইউনহা তো বেশ খুশি আমিরের কথা শুনে। আমির, আমি আপনাকে। এমন সময় ডক্টর সুচায়ন রুমে ঢুকল। আমি আপনার সব রিপোর্ট দেখেছি, সব ক্লিয়ার, সাথে ইনজুরিটাও ঠিক, সো আপনি ফিরে যেতে পারবেন। ইউনহার মনটা বেশ খারাপ হয়ে যায়। শেষবারের মতো বলতে এসেছিল, তাও পারল না। ইউনহা আমির জন্য আনা একটা ব্যাচ এনেছিল, যেটা জাপানে কেউ কাউকে ভালোবাসলে দেয়। আমির যাওয়ার জন্য বের হতে ইউনহা হুট করে আমিরের হাতে ওই ব্যাচটা দিল। আমির বিস্ময়ে চোখে তাকিয়ে আছে। আমি সত্যি আপনাকে ভালোবাসি আমির। জানি না আপনার উত্তর কি হবে, তবে যদি আমি সৌভাগ্যবান হয়ে থাকি তাহলে আপনার দেখা পাবো। আমার ভালোবাসা না হয় একতরফা হয়ে থেকে যাবে। আমির মেয়েটাকে কষ্ট দিতে চায় না, তাই কিছু না বলেই বেরিয়ে যায়। দিন দিন বাড়ছে এডির ফলোয়ার। অনেকদিন এডির অ্যাকাউন্টে কোনো গান আপলোড না দেওয়ায় অনেকেই কমেন্ট করছে, আপনার ভয়েস মাশাআল্লাহ, আপনার কণ্ঠ যদি এত সুন্দর তাহলে দেখতে না কতই হ্যান্ডসাম। ফেস দেখান প্লিজ। আপনি কি সিঙ্গেল? এত এত কমেন্টে ভরপুর।
এতক্ষণ যাবৎ তিশা কমেন্ট পড়ছিল, লুচু মাইয়াগুলা তোদের কি খাইয়ে কাজ নাই, আমার দেওয়ান সাহেবরে নজর দেশ। কলিং বেল বাজতেই মীরা দৌড়ে গিয়ে দরজা খুলল, আমিরকে জড়িয়ে ধরল। আমার সোনা বাচ্চা, তুই আমায় কেন নিয়ে গেলি না? একা হসপিটালে পড়েছিলি, কে তোর যত্ন নিয়েছে বল? আরে মা, টেনশন কেন করেছ? আমি তো বললাম ওখানে ঠিক ছিলাম। আমির মায়ের কাঁধে হাত রেখে বলল, তোমার দোয়া আছে না, আমি সব বাধা অতিক্রম করে ফিরব। চল আগে খেয়ে নিয়ে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি আগে বলো, নইলে যাব না। তুই কি ছোট বাচ্চা? আমি সারপ্রাইজ বলে দিলে আর কি আগ্রহ থাকে? আমি তো এখনো বাচ্চা মা, আমার ছোট কি ভাই বোন আছে? আমি বাচ্চার বাবা হলেও আমি বাচ্চাই থাকবো। আমারও তো বয়সটা কম, তাইলে ছেলে বাচ্চা হবে না? মুজাফফরের এমন কথায় কিঞ্চিত রেগে তাকালো মীরা। তা তোমার কেমন বয়স কম শুনি? সেটা তো তুমি ভালোই জানো, আমার রোমান্টিকতা বুঝিয়ে দেয় সেটা। এবার তো আমিরও লজ্জা পেয়ে যায়, বাবা যে তার ছেলের সামনেই ফ্ল্যাট করছে, তাই সরতর সেখান থেকে কেটে পড়ে। অমন করে তাকিয়ে আছো কেন? আমি কি ভুল কিছু করেছি মীরা? তুমি ভুল বলেছ কি ঠিক বলেছ? তোমার ছেলে যে লজ্জা পেয়ে চলে গেল, তাও কি বুঝলে না? বুড়ো বয়সে এত রোমান্টিকতা আসে কোথা থেকে? মুজাফফর এগিয়ে এসে মীরাকে আলতোভাবে জড়িয়ে ধরল। যেদিন প্রথম তোমাকে দেখেছি আজ অবধি তোমাকে প্রথমই দেখে যাই, তোমার প্রতি ভালোবাসা আজও প্রথমের মতোই বেগম সাহেবা। ভবিষ্যতে নাতিপুতিদেরকে শেখাতে হবে না কেমন নাতবউদের পটাতে হবে। তুমি পারো বটে বলেই মুজাফফরের বুকে মাথা রাখল। তিশাকে আজ বড়ই উদ্বিগ্ন দেখাচ্ছে, যে সকল নিউজ দেখে যাচ্ছে তার সারপ্রাইজটা সে কিভাবে দেবে ভেবে পাচ্ছে না। অতি কষ্টে একটা টিকিট বুকিং দিয়েছে ইসলামাবাদের, তবে ভারত ও পাকিস্তানের যে দ্বন্দ্ব চলছে, হুঠার যাওয়া ক্যান্সেল হলে কি করবে সে? এই নাও কফি। তিশার টেনশনে রিমির কথা কানে পৌঁছায়নি। কি ব্যাপার, কি ভাবছো তুমি? ওহো হ্যাঁ, আসলে আমি তো একটা কাজ করে ফেলছি তোমাকে না জানিয়ে। ইমার্জেন্সিতে টিকিট কেটেছি ইসলামাবাদের। সকালের ফ্লাইটে আমার যেতে হবে। তুমি ওর ডিটেলস জানো না, হুট করে এই সিদ্ধান্ত কেমনে নিলে তুমি? দেখে আজ পর্যন্ত দেখোনি, তার সাথে কোন ভরসায় দেখা করতে যাচ্ছ? রিমি উত্তেজিত হয়ে গেল। দেখো আগে তুমি আমিরের থেকে ওর সম্পর্কে জানো, পিক চাও, ওর লোকেশন জানো, তারপর যেও। আমি নিষেধ করব না, কিন্তু এভাবে। তিশা রিমিকে থামিয়ে দেয়। আমি জানি না পরিস্থিতি কি হবে, তবে যাই হয়ে যাক আমি যাবই। এটাই প্রার্থনা করো যেন আমাদের এতদিনের অপেক্ষার অবসান ঘটে। অন্তরাত্মাটা নেই যেন আমাদের দেখা হয়ে যায়। কি আর বলবো তোমায়, বাট গুগল থেকে পুলিশের নাম্বার জোগাড় করে নিও, যদি পরিস্থিতি খারাপ দেখো তাহলে কল করে নিবে। হুমম বলে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে গেল তিশা। বাবা, কাল আমিরের জন্মদিন, তাই না? হ্যাঁ, কাল জন্মদিনের আয়োজন হবে ঠিক, কিন্তু নেমে আসবে মৃত্যুদিনের ছায়া বলেই মোতাব পৈশাচিক হাসি দিল। নীতি একটু কনফিউজড। মৃত্যু ছায়া মানে কি? তুমি কি প্ল্যান করেছো? আমাকে কিছু জানালে না কেন? মোহতাব চায়ের কাপ হাতে নিল, হালকা চুমুক দিয়ে বলল, তোমার এত ভাবা লাগবে না, তুমি শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করার চেষ্টা করবে, তাহলেই হবে। ইতিমধ্যে চয়ন ড্রয়িং রুমে এলো। আজ সে বাড়িতে ফিরেছে। কেমন আছো বাবা? আমার ভালো থাকা কখন তুমি বুঝলে? চয়ন কিছুটা বিরক্ত হলো মনে মনে, কিন্তু বাইরে প্রকাশ করল না। বাবার এমন কথা সে শুনতে অভ্যস্ত। কি রে, নীতিমা কোথায়? নীতি না তাকিয়ে ফোনের দিকে তাকিয়েই উত্তর দেয়, এসেছো তখন নিজেই খুঁজে নেও। তোমার চামচামি করা শেষ হয়েছে নাকি তোমার বস তোমায় আসতে দিয়েছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ নীতি, নেক্সট টাইম কিন্তু এগুলো বলার সুযোগ পাবি না। কি ভুল বলেছে ও? নিজের বাবার ব্যবসাটাও তো সামলাতে পারো, সেখানে তো চামচামি করছো। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না চয়ন। আমি নিজের যোগ্যতায় জবটা করছি, আমির ভাই আমাকে সিম্প্যাথি দেখিয়ে চাকরি দেয়নি, আর রইল তোমার ব্যবসা, সেটা যদি হালাল হতো অবশ্যই আমি সামলাতাম। এমন করা জবাব কখনোই শোনেনি মোত্তাব, তাই রক্তে যেন আগুন লেগেছে, তাই সজোরে একটা থাপ্পড় মারল চয়ন দিয়ে। মাথায় নিচু করে আছে চয়ন। ইতিমধ্যে শব্দ শুনে মঞ্জুও দৌড়ে এলো রান্নাঘর থেকে। কেন মারলেন ছেলেটাকে? কিসের এত রাগ আপনার ওদের ওপর বলেই ছেলেকে কাছে নিয়ে কাঁদছে মঞ্জু। আমার কাজে কোনোদিন যখন ইন্টারফেয়ার করনি, আজও করোনা, এর ফল হবে ভয়াবহ, অতএব সতর্ক করছি, চুপ হয়ে যাও। চয়নকে নিয়ে রুমে চলে গেল মঞ্জু। কি ব্যাপার, তুমি কথা বলছো না? তিশা তো টেনশনে কথাই বলতে পারছে না ঠিক মতো। সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আদৌ কি ঠিক হবে? আমির, আপনার পরিবারে কে কে আছে এবং আপনি কোথায় থাকেন?
আমির বুঝতে পারছে না কি বলবে। অতঃপর সে তার পরিবার সম্পর্কে বলে তিশাকে। তিশার তো তার বাবা মায়ের সম্পর্কে জেনে বেশ ইন্টারেস্টিং লাগে। এর সাথে সে আমিরের ঠিকানাও পেয়ে যায়। এরপর হয়তো আমির আর তিশার দেখা হতে যাচ্ছে। যারা ওদের দেখা করাতে চান শীঘ্রই কমেন্ট করুন, বেশি কমেন্ট না করলে দেখা করাবো না। অপেক্ষা বড়ই কঠিন জিনিস। অনুভূতিগুলো যেন ভেতরটায় দুমড়ে মুচড়ে ছটফট করতে থাকে। আর কাউকে না চিনে না জেনে ভালোবাসার ফিলিংস বড়ই অদ্ভুত। যে দেশের সম্পর্কে সে জানে না, নিজের হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তে তিশা এখন একটু পস্তাচ্ছে। এখনকার যেই পরিস্থিতি, যদি কোনো খারাপ চক্রের পাল্লায় পড়ে। হঠাৎ জোরে ব্রেক। मैडम जी गाड़ी में कुछ प्रॉब्लम हुआ, आप घबराए मत, मैं अभी चेक करता हूँ। ইটস ওকে, ইউ ক্যারি অন। ফোনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। খোলা হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছে। তিশার হঠাৎ কিছু একটা মনে পড়ল। अंकल जी आपको कितने टाइम लगेगा? आधे घंटे तक हो जाएगी। ओके, मैं इस टाइम तक को आगे वाली शॉपिंग मॉल में जा रहा हूँ, आप अपना काम पूरी कर लो। अच्छा बेटा तुम जाओ। ওয়াও, শপিং মলটা তো বেশ খুব ইউনিক কালেকশন। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা শাড়ির দিকে নজর যায়। এত সুন্দর, তিশা কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। শাড়িটা হাতে নিয়ে ট্রায়াল রুমে পা বাড়ালো। আমির আজ অনেক বড় ডিল ফাইনাল করতে চলেছে, তাই আজকে কাজের চাপ বেশি। হঠাৎ চয়ন কেবিনে ঢুকলো। ভাই একটা খবর আছে। হমম বলল। আমিরের মনোযোগ ল্যাপটপেই অবস্থান করছে। মির্জা ফারুকের ব্যাপারে শুনেছ? নামটা চেনা চেনা লাগছে। আমির কপালে স্লাইড করে বলল, কোথায় যেন শুনেছি, ঠিক মনে করতে পারছি না। মির্জা ফারুক তোমার হবু শ্বশুর, মানে তিশার বাবা। তিশার বাবা মির্জা ফারুক, উনি একজন পারফিউম ইনগ্রিডিয়েন্টের ব্যবসা করতেন। বিশ্বের অনেক দেশের সিক্রেট রেসিপি তার জানা। যতটুকু জেনেছি পারফিউম ছিল তার নেশা, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট সব লন্ডভন্ড করে দিয়েছে। ফারুক ও তার স্ত্রী তমা সেদিন স্পটেই মারা যায়। তিশা সেদিন গাড়িতে ছিল না, তাই বেঁচে যায়। হয়তো তিশার ভাগ্য আমার সাথে জুড়েছে, তাই হয়তো ও বেঁচে গেছে। আমি ওকে এই ভাগ্য থেকে কখনো আলাদা হতে দেব না। চয়ন উঠে চলে যেতে নেয়। থ্যাঙ্কস চয়ন, এত ইনফরমেশন ভ্যালিড করার জন্য। ইটস ওকে ব্রো। তিশা নীল শাড়িটি পরে আয়নায় নিজেকে দেখছে। সিল্কের শাড়িটি যেন তিশার জন্যই তৈরি। এই ভবঘুরে জীবনে যে কখনো প্রেমের ছোঁয়া লাগবে ভাবতেই পারেনি। ট্রায়াল রুম থেকে বের হতেই ধাক্কা লাগে একজনের সাথে। সরি সরি। সামনের মেয়েটিকে দেখে সেও পাল্টা সরি বলল। মেয়েটি চলে যেতে নিলেই তিশা ডাক দিল। মেয়েটি চলে যাবার সময় তার কাছে থাকা একটা বক্স পড়ে যায়। এটা বোধহয় আপনার। দেখি। ও থ্যাংক ইউ সো মাচ। আপনি বাঙালি। আপনার নাম কি? আমি তিশা। আপনার নামটা? নীতি। আসলে আজকে আমার এঙ্গেজমেন্ট। কিছু মনে না করলে আপনি আমাদের অনুষ্ঠানে জয়েন করবেন প্লিজ। আজ যদি আপনি রিংটা পেয়ে না দিতেন, হয়তো অনুষ্ঠানটা ভেস্তে যেত। আমার আপনার কাছে একটা হেল্প নেওয়া হয়ে যাবে, তাহলে একটা ঠিকানা খুঁজে নিব। অবশ্যই, চলুন, যেতে যেতে কথা হবে। ড্রাইভারকে ভাড়া মিটিয়ে নীতির গাড়িতে উঠল দিশা। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হয়তো আমরা সমবয়সী। নীতি হেসে সম্মতি জানালো। তোমাকে দেখে তো বাঙালি মনে হচ্ছে, তোর এখানে কি কারণে? নীতি ড্রাইভ করছে। আলতো হেসে বলতে শুরু করলো, সে অনেক কথা। আমার দাদা চাকরি সূত্রে এখানে এসেছিল। যুদ্ধের পর পাকিস্তানের সরকার তাকে দেশে ফিরতে দেয়নি, কারণ তখন যদি এত বড় মাপের কেউ দেশে ফিরত তাহলে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখত। তাই তিশা একটা ঠিকানা দেখিয়ে বলল, এই জায়গাটা চিনো? নীতি অবাক হয়ে তিশার দিকে তাকালো, বলল, হ্যাঁ, এটা তো আমার হবু শ্বশুর বাড়ির এলাকা। ভালোই হলো, তোমার খুঁজে পেতে অসুবিধা হলো না। হ্যাঁ, তোমার সাথে দেখা হওয়াটা আমার জন্য লাকি। কি যে বলো। বিশাল একটা গেট পেরিয়ে গাড়ি ঢুকল। কিছু মেয়েরা দৌড়ে আসলো নীতিকে ভেতরে নেওয়ার জন্য। নীতির কাজিন বলল, তোমার পাশেরটাকে আপু চিনলাম না। ও আমার স্পেশাল গেস্ট, ওকে নিয়ে যাও, ওকে একটা রুম দেখিয়ে দাও, তিশার একটু রেস্টের প্রয়োজন। পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো। হঠাৎ বাড়ির নেমপ্লেটে তাকাতেই মনটা ছাতু করে উঠল। দেওয়ান ম্যানশন। ড্রয়িং রুমে মুজাফফরের ছবি টাঙানো। তিশা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটির দিকে, যেন তার এই দৃষ্টিতে রয়েছে ক্ষোভ, হিংস্রতা ও প্রতিশোধের আগুন।
মীরা অনেকক্ষণ যাবৎ আমিরকে কল করে যাচ্ছে, আমিরের ধরার নামই নেই। ছেলেটাকে নিয়ে পারি না, কথা দিয়েছে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরবে। হঠাৎ অচেনা কাউকে রুমের সামনে দেখে এগিয়ে যায় মীরা। এত মায়াবী দুধে আলতা গায়ের রং খেয়ে এই মেয়ে যাকে দেখলে মন জুড়িয়ে যায়, এই মেয়ে এতদিন আমার সামনে আসতে পারলো না, একে ছেলের বউ বানাতাম। কে তুমি, এখানে কি করছো? আমি নীতির গেস্ট, এখানে রুম দেখিয়ে দিতে তাই আসলাম। তিশার সামনে থাকা ব্যক্তিকে দেখে বোঝার চেষ্টা করছে খুব পরিপাটি ও শৌখিন, তার সাজগোজ দেখেই বোঝা যায়। হয়তো অল্প বয়সে সে একটু বেশিই সুন্দরী ছিলেন, যা এই বয়সেও বিদ্যমান। নীতির গেস্ট মানে আমাদেরও গেস্ট, আসো তোমাকে রুম দেখিয়ে দেই। মুজাফফর আজ বেশ খুশি, এতদিনে তার ছেলের বিয়ে দিতে পারবে, এঙ্গেজমেন্টের কিছুদিন পরই বিয়ের ব্যবস্থা করবে। আমির তো বিয়ে ক্যান্সেল করেছিল, কিন্তু নীতির জোড়াজুড়িতে আবার রাজি হয়েছে, কারণ সে জানে আমির নীতিকে ভালোবাসে। ভাই আমির তো এখনো আসছে না, গেস্টরা বিরক্ত হচ্ছে। এমন সময় গাড়ির হর্ন শোনা গেল। এসে গেছে আমির। কি ব্যাপার চয়ন বাড়ি, এত আয়োজন কিসের? চলো ব্রো, গেলেই দেখতে পাবে। সারপ্রাইজ। আমিরকে চয়ন ইচ্ছে করেই ব্যস্ততার মাঝে রেখেছিল, যাতে জন্মদিনে সারপ্রাইজ দিতে পারে। সদর দরজা খুলতেই ভেতরে ঘুটঘুটে অন্ধকার। কি ব্যাপার, বিদ্যুৎ নেই নাকি? মা, মা, বাবা কোথায়, তোমরা এত অন্ধকার কেন? হ্যাপি বার্থডে টু ইউ। হঠাৎ আলো জ্বলে উঠল, এত আয়োজন দেখে খুশি হলো আমির। মুজাফফর আর মীরা এগিয়ে এলো, মীরার হাতে ছানার পায়েস, যা আমিরের খুব পছন্দ। মা আমি কি এখনো ছোট, এগুলো করার কি দরকার ছিল বলো তো? মীরা ছেলেকে পায়েস খাওয়াচ্ছে। নিচে এত শোরগোল শুনে তিশা নিচে নামছে। এর মধ্যে স্টেজে অ্যানাউন্স করে, ওয়েলকাম আওয়ার বার্থডে বয় আমির দেওয়ান। তিশা এক মুহূর্তে যেন থমকে যায়, একের ওপর এক ধাক্কায় যেন হজম করা দেয়, সামনের হাসিখুশি মানুষটিকে দেখে থমকে গিয়েছে। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কিভাবে পারলেন নিজের দূরদর্শিনীকে রেখে অন্য কাউকে বাগদত্তা বানাতে? তিশার চারিদিক যেন অন্ধকার হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসাকে খুঁজতে এসে ভালোবাসা হারাতে বসেছে, এটা সে মানতেও পারছে না। তার মানে নীতি মেয়েটার সাথে আজ আমিরের এঙ্গেজমেন্ট। কারণ তিশা নিজেই ওর রিং বক্স উঠিয়ে দিয়েছে। এমন সময় নীতি এলো। কি ব্যাপার তুমি এখানে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আসো, এখন আমাদের রিং এক্সচেঞ্জ হবে। আসো বলেই হাত ধরে নিচে নিয়ে গেল। তিশা একটু দূরত্ব বজায় রেখেই একটা চেয়ারে বসলো, সামনের মানুষটিকে দেখে আজ আনন্দ হওয়ার কথা, কিন্তু আজ কষ্টের দাবানলে পুড়েছে আনন্দগুলো, জমিয়ে রাখা ভালোবাসা যেন ছাই হয়ে উড়ে যেতে চাইছে। এই ব্যথা তো মনে কি বলে সান্ত্বনা দিবে, আজ নিজ চোখে দেওয়ান সাহেবের বাগদান দেখতে হবে। চোখের কার্নিশে জমে থাকা জলটুকুর হাতের উল্টো পিক দিয়ে মুছে মুখে জোরপূর্বক হাসি আনার চেষ্টা করল। আমির নিজেকে খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা বৃথা কেন, যেন হৃদয়ের কম্পনটা আর একটু বেশি। কেক কাটার পর্ব শেষ করে মুজাফফর এগিয়ে গেল আমিরের কাছে। তোমাকে এই জন্মদিনে দেওয়ার মতো একটাই উপহার আমার কাছে, সেটা হলো নীতি মা। আমির আশ্চর্যে চরম সীমান্তে পৌঁছেছে। কি বলছে বাবা? হ্যাঁ, আমি নীতিকে একসময় পছন্দ করতাম, কিন্তু ও যা করেছে আমার সাথে, সে কারণ আমি এখনো জানতে পারিনি। যে আমাকে মারতে চায় সে আমাকে কিভাবে ভালোবাসবে? আর তিশাকে আমি ভুলতে পারবো? এসব ভাবতে ভাবতে আমিরের মাথা কাজ করছে না। সাদা কালারের একটা গাউন পরে এগিয়ে গেল নীতি। নীতি শয়তানি একটা হাসি দিল। এতদিনে তুমি আমার আঁচলে বাধা পড়বে আমির দেওয়ান? তোমার ওই কই মাছের প্রাণটা এবার ভালোবেসে নেব আমি। আগেরবার তো বেঁচে গেলে, এবার কোনো ঝামেলা ছাড়াই তোমার কই মাছের প্রাণটা আমি টুক করে নিয়ে নেব সুইটহার্ট। এভাবে তাকিয়ে কি ভাবছ? আমিরের এহেন বাক্যে হকচকিয়ে উঠে নীতি না কিছু না। তবে হ্যাপি বার্থডে টু ইউ আমির। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। স্পেশাল মানে তুমি ও কি বিয়েতে রাজি? এতদিন তো আগ্রহ ছিল না, হঠাৎ এত ভালোবাসা কই থেকে আসল? নীতি বুঝতে পারছে আমির রেগে গেছে, তাই এঙ্গেজমেন্ট তাড়াতাড়ি সেরে নিতে মুজাফফরের কাছে এগিয়ে গেল। আমির কিছুই বুঝতে পারছে না, তাই এগিয়ে গেল মায়ের কাছে। মীরা জোরপূর্বক মুখে হাসিয়ে নিয়ে আমিরকে জড়িয়ে ধরল। বাবা, আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘায়ু দান করুক এবং তোমায় সুখে সংসার করার তৌফিক দান করুক। মা প্লিজ ক্লিয়ার করে বলো, হঠাৎ বাবা বিয়ে নিয়ে পড়লো কেন? আমাকে একবার জিজ্ঞেসও করলো না আমি রাজি কিনা? আমিরের কণ্ঠে স্পষ্ট রাগ।
আমির, তোমার বাবা সিদ্ধান্ত নিয়েছে আজই তোমার এঙ্গেজমেন্ট করাবে নীতির সাথে। প্লিজ সিন ক্রিয়েট করো না, এখানে অনেক গেস্ট আছে, তোমার বাবার মাথা হেট হয়ে যাবে। আমি তোমার পায়ে। মা, কি করছো? প্লিজ স্টপ। আমিরের চোখ লাল হয়ে গেছে। এয়ারপোর্টে সেদিন তিশার সেই পুতুলের মতো চেহারা চোখের সামনে ভেসে উঠছে বারবার। যদি তুমি নীতির জায়গায় হতে আজ আমার আনন্দের সীমা থাকতো না। তিশা কোথায়? তুমি দুদিন ধরে যোগাযোগও করনি। এতক্ষণ শুধু তিশা আমিরকেই দেখে যাচ্ছে, ওদের কথোপকথনের দিকে কোনোই খেয়াল নেই। এসেছিলাম আপনাকে সারপ্রাইজ করতে, কিন্তু আমি নিজেই এত এত সারপ্রাইজ পাবো আশাও করিনি। ভালোই হয়েছে আপনি বিয়ে করতে যাচ্ছেন, নয়তো যখন জেনেই গেলাম বাবার মায়ের খুনিকে আর তার ছেলে আপনি, তাহলে জেনে শুনে কিভাবে ভালোবাসতাম আপনাকে। এসব বলে ফুপিয়ে উঠল তিশা, নিজেকে কিছুতেই শক্ত করতে পারছে না। হঠাৎ কানে ভেসে উঠল অপরিচিত কণ্ঠ। আপনি কাঁদছেন কেন মিস? তিশা চোখের পানি মুছে পাশে তাকালো। চয়ন চমকে উঠল, দুই চোখ ডলে আবার তাকালো না। ঠিক দেখছে তিশা ওর সামনে বসে আছে। চয়নের এবার বিপি হাই হয়ে যাচ্ছে, সামনে নিজের বোনের এঙ্গেজমেন্ট চলছে, আর এখানে ব্রোয়ের গার্লফ্রেন্ড কি করবে এবার? যতই হোক নিজের বোনের বিয়ে তো ভেঙে দিতে পারবে না। আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না তো। আসলে আমি এ বাড়ির গেস্টের আগে তেমন আসা হয়নি। আপনি কে? আ আমিও গেস্ট বলেই ওখান থেকে কেটে পড়ল চয়ন। মঞ্জু ও মীরা দুটো রিং দুজনের কাছে এগিয়ে নিয়ে গেল। আমিরের মনে আর টর্নেডো বইছে, যাকে নিয়ে স্বপ্ন দেখল তার সাথে দেখা করারও সুযোগ পেল না। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় আপনি রিং পরাবেন না? দেওয়ান সাহেব মনে মনে বলল। মন বলছে আমির রিং পরাবে না, নিশ্চয়ই উনি আমাকে ভালোবাসে। রিং নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মোত্তাব মুজাফফরকে তাড়া দিই। কি ব্যাপার ভাই, দেরি হয়ে যাচ্ছে তো, ওদের শুরু করতে বলো। আমির রিংটা পরাও। বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো একবার। নীতি খুশি মনে হাত এগিয়ে দিল। আমির রিং পরিয়ে দিল, কিন্তু নীতির দিকে তাকালো না। তিশার শেষ ভরসাটুকু যখন শেষে জায়গা থেকে উঠে দাঁড়ালো, এক মুহূর্ত ওইখানে থাকবে। আমির যে ওকে ধোঁকা দিয়েছে সে খুব ভালো করে বুঝে গেছে। হঠাৎ পিছন সারিতে দাঁড়ানো নীল শাড়ি পরিহিত রমণীর দিকে চোখ যায়, দুজনের চোখাচোখি হতেই তিশা আর দাঁড়ালো না। তিশা এখানে? আমির পা বাড়াতেই নীতি হাত ধরে ফেলে, কোথায় যাচ্ছ? এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে কর্কশ গলায় বলল, যা করেছ দ্বিতীয় বা ভাববেও না, নয়তো এর পরিমাণ তোমার জানার বাইরে, বলেই হনহন করে চলে গেল। তিশা গাড়িতে উঠে আর একবার পিছন ফিরে তাকালো, তবে এবার তার চোখে প্রতিশোধের আগুন। আনন্দ করে নেও দেওয়ান পরিবার, কারণ দিন শেষে দুঃখের কারণ হব আমি, বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমির বাহিরে আসতে ততক্ষণে গাড়িটি চলে গেছে। আমির দ্রুত তার গাড়িটি নিতে গ্যারেজে গেল। কিন্তু চাবি? দ্রুত চয়নকে কল কর চাবি নিয়ে আসতে। কি হয়েছে ব্রো, হঠাৎ বাইরে এলে? বড় বাবা ডাকছে তোমায়। চাবি দে। চাবি কেন? আমাকে বল, আমি নিয়ে যাই। চাবি দে। চয়ন এবার জোরেই বলল। আমির তুই এদিকটা সামলা, ফিরে জানাচ্ছি, বলেই গাড়ি নিয়ে বের হয়ে গেল। এতদিন পর গাড়ি চালাতে হাত কাঁপছে আমিরের, বারবার অ্যাক্সিডেন্টের দৃশ্য ভেসে উঠছে। চয়ন যেটা লুকানোর চেষ্টা করলো পারল না, আমির তিশাকে দেখে ফেলেছে, আর তিশা যে এত সুন্দর সেটা তো কল্পনাও করিনি। ভালো রেসপন্স পেলে পর্ব তাড়াতাড়ি দেব, বেশি বেশি লাইক কমেন্ট করবেন সবাই, তাহলে অনুপ্রেরণা পাবো। নিস্তব্ধ রজনী রকিং চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আমিরের চাহনি বারবার চোখের সামনে ভেসে উঠছে। সেই এক পলক চাহনি যেন এই সব ঘটনার প্রত্যুত্তর। চেয়েছিলাম তো সুন্দর একটা রূপকথার জগৎ তৈরি করতে, কিন্তু এ কি করলেন দেওয়ান সাহেব? আপনি আপনার বাবার মতো প্রতারক, উনি একটা পরিবারের খুনি, আর আপনি আমার ভালোবাসার খুনি। ফোনের রিংটোনে বিরক্ত হয় তিশা। ফোনের স্ক্রিনে দেওয়ান সাহেবের নাম্বার দেখে তার ছেলের হাসি দেয়। কলটা ধরতেই আমিরের ব্যথার্থ কণ্ঠ শুনতে পায়। তুমি এসেছিলে, আমি দেখেছি। চোখের ভ্রম হতেই পারে না। চোখ কি সত্যি ভুল দেখেছে? আমাকে তো কখনো দেখেননি, আমাকেই যে দেখেছেন সেটার কি প্রমাণ? খালি চোখে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি নাও হতে পারে, তিশা বলল। আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় না চাওয়া সত্ত্বেও শুরু হয়েছে, আমির বলল। তিশা বিরক্ত হয়ে কল কেটে দেয়। কারণ সে আমিরের মুখে আবার সেই ঘটনা শুনতে চায় না। তিশা অনেকক্ষণ ভেবে চিনতে কাউকে একটা কল করে। ও পাশে থেকে চেনা পরিচিত একটা কণ্ঠ ভেসে আসে। তিশা? এই সময়? সব ঠিক তো?
আমি এখনো বিশ্বাস করতে পারছিলাম না। তিশা গভীর শ্বাস নেয়। কিছু জিনিস ঠিক নেই, আর ঠিক নেই বলেই তো তোমাকে ফোন করলাম আরিফ জাওয়াদ খান। তোমার সাহায্য দরকার আমার। জাওয়াদ একটু চুপ করে থাকে, তারপর বলে, তুমি জানো, তুমি চাইলেই আমি সাহায্য করব, বলো কি করতে হবে। তিশার চোখে কঠোরতা ফিরে আসে। আমি প্রতিশোধ নিতে চাই, তবে সেটা আবেগ দিয়ে না, প্রমাণ দিয়ে। আমার বাবার মায়ের মৃত্যুর পেছনে দেওয়ান পরিবার জড়িত। এবার আমি সত্যিটা খুঁজে বার করব। জাওয়াদ ধীরে বলে, তুমি কি নিশ্চিত এটা শুধু প্রতিশোধ নয়, আত্মার মুক্তি? তিশা জবাব দেয় না, ঠোঁট শক্ত করে ফোনটা কানে চেপে ধরে। কাল সন্ধ্যায় দেখা করো, তোমার অ্যাড্রেস দাও, আমি সব বলবো। এদিকে আমির, সারা রাত ঘুম হয়নি তার। তিশার সেই তাকানো চোখ দুটো যেন ছুরি হয়ে বিঁধে আছে হৃদয়। সকালে মুজাফফর দেওয়ান এসে বললেন, আজ দুপুরে নীতিকে নিয়ে আমাদের কিছু মিডিয়া কভারেজ আছে। নিজেদের একটু হ্যাপি কাপল প্রমাণ করতে হবে। আমির বিষণ্ণ মুখে বলল, বাবা, আমি নাটক করতে পারি না। আমি একজনকে ভালোবাসি। মুজাফফর রাগী কাঁপতে কাঁপতে বললেন, ভালোবাসা কখন কিভাবে হয়েছে আমি সেটা জানতে চাই না, মনে করো সেটা কখনো হয়নি, ভালোবাসার কথা মুখেও আনবে না। আমির স্তব্ধ। বাবার এমন উত্তর সে মোটেও আশা করেনি। তুমি কি বলছো বাবা? আহামরি কিছু বলনি। এতটুকু বলে রুম ছেড়ে চলে গেলেন মুজাফফর। সন্ধ্যা। সুন্দর দামি আসবাবপত্রে গোছানো একটি বাংলো। তিশা আসনে বসে অপেক্ষা করছে। আরিফ জাওয়াদ খানের নাম যেমন প্রভাবশালী, চেহারাও তেমন সুদর্শন, বেশ পরিপাটি একটি যুবক। পুরো 10টা বছর পর পর দেখা। তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে জাওয়াদ। সেই চোখ যার প্রেমে পড়েছিল 15 বছর বয়সে। ঝুঁকতেই সে একটা নীল ফাইল এগিয়ে দেয়। এই ফাইলে দেওয়ান পরিবারের কয়েক বছরের পুরনো কিছু ট্রানজাকশন ডিটেলস, রেকর্ডের কথোপকথন এবং একটা ছবি আছে, যেটা হয়তো সব প্রমাণ করতে পারবে। তিশা ঠান্ডা গলায় বলে, তুমি যা বুঝলে সেটাই সত্যি। এখন প্রশ্ন হলো, তুমি আমার পাশে থাকবে তো? জাওয়াদ হাসে। সুচালো ক্যানাইয়ের দাঁত তিশার নজর আটকে দেয়। তুমি আজ যাও, তিশা রানী। আমি তোমার সিপাহী। রাজা কাকে তুমি বানাতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। তিশা আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলে, এবার আমি শুধু ভালোবাসা ফিরিয়ে আনতে আসিনি, আমি এসে গেছি ইতিহাস বদলাতে। দেওয়ান পরিবার, তৈরি হও। তোমাদের হৃদকম্পন আমি শুরু করব। তোমাদের ভীত হওয়ার কারণ আমি হতে চাই। মীরা বেশ চিন্তিত, অতীতের কালো ছায়া যেন নতুন করে পিছু নিচ্ছে। অনেকের ভালো মানুষই মুখোশ হয়তো এবার উন্মোচন হতে যাচ্ছে। আমির যদি পরিবারের লুকানো কোনো সত্যি জানতে পারে, কিভাবে নেবে আমার ছেলেটা? খাবার টেবিলে মনমরা হয়ে বসে আছে আমির। মীরা আমিরের পছন্দের পেশোয়ারি রান্না করেছে। মীরা একটু অবাক হলো, অন্যদিন আমির পেশোয়ারির গন্ধ পেলেই মাতামাতি শুরু করে, কিন্তু আজকে সামনে দেখেও কোনো রিয়াকশন নেই। মীরা জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ? বাবা খাচ্ছ না যে? আমির সিদ্ধান্ত নিল যে তার মাকে সবটা খুলে বলবে। ফোনটা বের করে সিসিটিভি ফুটেজ দেখায়। ফোনে কাঙ্ক্ষিত মেয়েটিকে দেখে চিনে ফেলে মীরা, এই তো সেই মেয়ে, নীতির ফ্রেন্ড। হঠাৎ এই মেয়ের ছবি দেখালে। মেয়েটা খুবই মিষ্টি স্বভাবের, কিন্তু এঙ্গেজমেন্টের পরে আর ওকে কোথাও দেখিনি আমি। আমির ধীর কণ্ঠে বলে, আমি ওকে ভালোবাসি। তুমি কি বলছো এসব আমার সামনে? তোমার সাথে নীতির বিয়ে? বিয়েটা হবেই তো না। নীতির ব্যাপারে সব জানতে পারলে এই বিয়ে দেওয়ার কথা ভাববেও না, মনে মনে বলল আমির। দুপুর 2টা। মুজাফফর আমির পাশাপাশি বসে প্রেস কনফারেন্স সামলাচ্ছে। আজ আমাদের নতুন একটা পারফিউম লঞ্চ করতে যাচ্ছি, তার পুরো ক্রেডিট আমার ছেলে আমির দেওয়ান। আমিরের কঠিন অধ্যবসায়ের ফলে আজ আমাদের সাফল্যের উন্মোচন হতে চলেছে। এটা এমন একটা পারফিউম যেটা সুগন্ধি নয়, মনকে প্রশান্তি এনে দিবে। এমন সময় একটা পেনড্রাইভ বের করে মুজাফফর। পেনড্রাইভ ওপেন হতেই একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দেখা যায় মনে প্রশান্তি এনে দেওয়ার পারফিউমের ড্রাগের ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যেই চারিদিকে হট্টগোল শুরু হয়েছে। মুজাফফরের বিপি বাড়ছে, সে যে ফর্মুলার ফাইল তৈরি করেছিল সেকেও বদলে দিয়েছে।
চারিদিকে সাংবাদিকদের প্রশ্নে দিশেহারা হয়ে পড়েছে। সন্ধ্যা 6টা। দেওয়ান ম্যানশন কেঁপে উঠছে চারপাশের ক্যামেরার ফ্ল্যাশে। সাংবাদিকদের ভিড়, পুলিশের গাড়ির সাইরেন, আর ভিতরে মুজাফফর দেওয়ানের জরাক্রান্ত চিৎকার যেন কানে ছুরি হয়ে বাজছে। আমির হতবাক। এই ঘটনাটার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তার চোখের সামনে ভেসে উঠছে তিশার মুখ। এই পেন ড্রাইভ, এটা কি তবে সেই তথ্য যেটা সে খুঁজছিল? কে করেছে এটা? মুজাফফর চিৎকার করে উঠে বলে, আমির, এটা তুই করিসনি তো? বাবা। বিস্মিত কণ্ঠে বলে, আমির, আপনি কিভাবে ভাবলেন আমি এমন কিছু করতে পারি? মুজাফফরের চোখ লাল হয়ে গেছে, ঘামে ভেজা কপাল, হাত কাঁপছে। এই সময় মিডিয়া রিপোর্টাররা একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়। এই ফর্মুলা বাবলের পেছনে কে? এই পারফিউমে নিষিদ্ধ ড্রাগ কার নির্দেশে ব্যবহৃত হয়েছে? কোম্পানির সুনাম কিভাবে রক্ষা করবেন মুজাফফর সাহেব? আমির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার দিকে। তার বাবাকে আজ বড্ড অচেনা লাগছে। বাবা তো এমন ছিল না। বাবা কি চিন্তিত নাকি ভয় পাচ্ছে হতে পারে, টেনশনে এমন হচ্ছে। যাই হোক, ব্যাপারটা আমাকে দ্রুত হ্যান্ডেল করতে হবে। এমন সময় ভিআইপি ভাবে এন্ট্রি নেয় জাওয়াদ খান। জাওয়াদকে দেখে মুজাফফর আরও রেগে গেল। আমির বাবার রাগের উৎস দেখতে সামনে তাকালো, তৃতীয়বারের মতো দূরদর্শিনীর মুখ দেখতে পেল। জাওয়াদ আসাতে মিডিয়ার লোকজন জাওয়াদ খানকে ঘিরে ধরল। আপনার এখানে আসার কারণ কি আমাদের জানতে চাই, তবে আমরা যতদূর জানি দেওয়ান গ্রুপ এবং খান গ্রুপের মধ্যে সম্পর্ক ভালো না। আরিফ জাওয়াদ খান শত্রুর বিপদে সহমর্মিতা জানাতে কখনোই বলে না। আরিফ জাওয়াদ ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল, তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বসতে বলল। মুজাফফর গার্ডদের ইশারা দিতেই মিডিয়ার লোকদের বের করে দিল। মুজাফফর এসে সোফায় বসল। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছ ইয়ং বিজনেসম্যান। দেখো, ওসব করে লাভ নেই, এই সামান্য কারণে আমাকে এত সহজে হারাতে পারবে না। আপনার সাথে কম্পিটিশনে যখন নেমেছি এর শেষ তো একজনকে করতেই হবে। আমি না হয় নাই করলাম, তবে নীরব দর্শক হতে ক্ষতি কি? ও হ্যাঁ, পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে তিশা, আপনার বন্ধু মির্জা ফারুকের মেয়ে। ফারুকের মেয়ে শুনে বড় একটা শখ খায় মুজাফফর। আমিরের কথোপকথনে কোন ধ্যান নেই তার, তো ধ্যান এখন তিশা। কেমন আছেন আঙ্কেল? আপনার সাথে দেখা করার জন্য কত বছর অপেক্ষা করেছি জানেন। যাই হোক, কেমন লাগলো সারপ্রাইজটা? তুমি বেঁচে আছো? মুজাফফরের চোখে বিস্ময়, কারণ সে তো জানে ফারুকের পরিবার সেদিন সবাই মারা গেছে। তাহলে আজ মেয়ে কোথা থেকে আসলো? কোন সারপ্রাইজের কথা বলছো? আমি এই যে হঠাৎ করে আপনার সাথে দেখা করতে আসলাম। আমির হঠাৎ তিশার হাত ধরে টেনে নিয়ে যায় রুমে। কি করছেন? হাত ছাড়ুন প্লিজ। আমির রুমের দরজা আটকে দিল। কি ভাবো, নিজেকে ভালোবেসেছি বলে যা ইচ্ছা করবে, আর ওই আরিফ জাওয়াদের সাথে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ, সব কিছু আপনাকে বলতে বাধ্য নই বলে হাত ছাড়িয়ে নেয় তিশা। তুমি প্ল্যান করে আমার সাথে এই নাটক করলে, রাইট? আমার পরিবারের পেছনে লাগার সাহস করবে না, নয়তো এর ফল অনেক খারাপ হবে। বলেই রুম থেকে বের করে দিল তিশাকে। অন্যদিকে রাত 9টা, তিশার ফ্ল্যাট। তিশা জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। পেনড্রিভটা ঠিক জায়গায় পৌঁছেছে বলে সে শান্ত কণ্ঠে। ফোনের ওপাশে জাওয়াদ এসে বলে, তুমি এখন শুধু প্রতিশোধ নিচ্ছ না, তুমি দেওয়ান সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিচ্ছ। তবে সাবধানে থেকো তিশা, এখন তারা তোমার উপর নজর রাখতে পারে। তিশার কণ্ঠে ছিল একটা দৃঢ়তা। আমার ভয় নেই, কারণ আমি জানি আমি কি করছি। এখন শুধু সত্যি উন্মোচনের অপেক্ষা। হঠাৎ দরজার বেল বাজে। তিশা সতর্ক হয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে নীতি। নীতি ভেতরে ঢুকেই বলে, তোমার এই খেলা বন্ধ করো। তুমি জানো না তুমি কি বিপদ ডেকে এনেছ? আমার বিপদের কথা বাদই দিলাম, তুমি কেন আমিরকে মারতে চাও? নীতি চুপ করে যায়। তিশা নীতির ঘাড়ে হাত রাখের বলে বেশি উঠতে যায় না, কারণ হঠাৎ কেউ শিকার বানাতে পারে। নীতি চোখ বড় করে তাকিয়ে থাকে। তুমি এত কিছু কিভাবে জানলে? দেওয়ান পরিবারের সাথে তোমার কিসের শত্রুতা? সময়ের সাথে সব জেনে যাবে, এখন থেকে কাউন্টডাউন শুরু করে দেও। চয়ন তিশার পরিচয় জেনে খুব অবাক। খাবার টেবিলে বসে আছে মীরা, মুজাফফর, চয়ন, আমির।
অন্যদিন একসাথে খেতে বসলে কত মজা করতো, আর একটা ঝড়েই পরিবারের সদস্যরা কত চুপচাপ হয়ে গেছে। মুজাফফর চয়নকে একা দেখা করতে বলে কোনোরকম খেয়েই চলে গেল। আচ্ছা বড়মা বড় বাবা কি সত্যি তিশার পরিবারের খুনি? মীরা চমকে উঠল। কি বলছো, তোমার বড় বাবা খুনি হতেই পারে না, ওরা ভালো বন্ধু ছিল, কিন্তু তোমার দাদু অসুস্থ হয়ে পড়ায় আমরা একেবারে পাকিস্তানে চলে আসি। তার কিছুদিন পরেই জানতে পারি তোমার বড় বাবার খুব কাছের বন্ধু মারা গেছে। আমি ওদের পরিবারের কাউকে চিনতাম না, দেখিনি কখনো, তাই তিশার ব্যাপারে আমার জানা নেই। চয়ন বলল, আচ্ছা মানলাম তিশা বড় বাবার বন্ধুর মেয়ে, কিন্তু আমির ব্রোয়ের সাথে রিলেশনের ব্যাপারটা ঠিক মিলছে না। এটা কি শুধুই কাকতালীয় নাকি প্ল্যানের অংশ? আমিরের রাগে গা জ্বলছে। হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমাকে যেতে হবে। ব্রো কই যাও, আমিও যাই তোমার সাথে। কোনো দরকার নেই, আমাকে অনেক হিসাব মিলাতে হবে এখন। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে বসে আছে আমির। বাইরে ঝুম বৃষ্টি, তাই রাস্তার একপাশে গাড়ি দাঁড় করানো। তুমি প্রতিশোধ নিবে নেও, কিন্তু প্রতিশোধ নিতে ছলনা কেন করলে? আমার ভালোবাসাতে ছলনা ছিল না, তুমি আমার হৃদয় ভেঙেছ, আমি তোমার মন ভেঙে দিব। আসি আমি। রাত 11টা, তিশার ফ্ল্যাট। জানালার কাছে ছিটকে পড়ছে বৃষ্টির ফোঁটা, ঘরের ভিতরে কেবল একটি ছোট্ট ল্যাম্প জ্বলে। তিশার চোখে ক্লান্তি থাকলেও মুখে এক আশ্চর্য রকমের নির্ভীকতা। তার হাতে ধরা সেই চিঠি, বাবার সেই স্মৃতি। তুমি যদি এই চিঠি পড়ো, তার মানে আমি হয়তো বেঁচে নেই। তিশা, যদি কখনো দেখো তোমার বাবা মির্জা ফারুক বিশ্বাসঘাতকের তকমা পায়, তাহলে শুধু একবার দেওয়ান মুজাফফরের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করো, কারণ খুনির চোখ কখনো মিথ্যে বলে না। চিঠির কাগজটা কাঁপছিল হালকা বাতাসে, কিন্তু তিশার মন অনড়। সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন শুধু তাদের মুখোশ খুলে দেওয়ার সময়। তিশা ফিসফিস করে। অন্যদিকে আমির স্টিয়ারিংয়ে মাথা রেখে বসে আছে। বাইরের ঝড় যেন তার ভিতরের যন্ত্রণাকে উস্কে দিচ্ছে। হেডলাইটের আলোয় ঝাপসা হয়ে যাচ্ছে সামনের পথ। তুমি প্রতিশোধ নিতে চাও, নাও। কিন্তু আমার হৃদয়টা কেন ব্যবহার করলে তিশা? আমি যদি জানতাম তুমি মির্জা ফারুকের মেয়ে। ওই মুহূর্তে তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম চয়ন। ব্রো, একটা কথা বলবো, রাগ করবা না? বল। তিশা হয়তো প্ল্যান করে এসেছে। তার এক এক্স ক্লাসমেটের সঙ্গে কথা বলেছিলাম, ও বলেছে তিশা অনেক আগে থেকেই দেওয়ান পরিবারের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। আমি চোখ ছোট হয়ে গেল। মানে তুই বলতে চাস, ও আমাকে আগে থেকেই চিনত? হ্যাঁ। আর সে শুধু তুমি না, বড় বাবাকেও ফলো করত। আমি একটা ভিডিও পেয়েছি, তুমি দেখে নিও। ফোনে একটা ক্লিপ আসে। সেখানে তিশা গোপনে দেওয়ান অফিসের লোকজনের ছবি তুলছে, রিপোর্টারের মতো তথ্য লিখে রাখছে। আমির ফুঁসে উঠে বলল, তাহলে ভালোবাসার নামে আমার সঙ্গে নাটকই করেছে সে, এখন সত্যি খেলা শুরু হবে। অন্যদিকে দেওয়ান ম্যানশন, রাত 11টা 30। চুপচাপ বসে আছে মুজাফফর, চোখে এক অদ্ভুত রকমের ভয়। সেদিনের ফারুকের মৃত্যু যেন আজ আবার জীবন্ত হয়ে উঠছে। সামনে বসে থাকা মীরা বলল, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। মুজাফফর বলল, ফারুক মারা যায়নি মীরা, ওকে খুন করা হয়েছিল। মীরা উঠে দাঁড়ায়, গলা কাঁপে, তুমি কি বলছো? মুজাফফর কাঁপা কণ্ঠে বলে, আমি না, নীতির বাবা মুহতাব। আর তার পিছনে ছিল এক আন্তর্জাতিক চক্র, অর্গান মাফিয়া। এতদিন তুমি এটা লুকিয়েছ? তিশা যদি জানতে পারে? জানবে, আর তাইও ফিরে এসেছে প্রতিশোধ নিতে। ওই রাতেই তিশার ফ্ল্যাটের সামনে এক কালো গাড়ি এসে দাঁড়ায়। ভেতর থেকে নামলো একজন অচেনা পুরুষ, মুখে হালকা দাড়ি, চোখে অদ্ভুত রকমের শূন্যতা। তিশা মির্জা, তোমার খেলা অনেক হয়েছে, এবার পাল্টা সময় আমার। তার হাতের ব্যাগে চকচকে ছুরি। অন্ধকারে সে দরজার দিকে এগিয়ে যায়। রিমির সাথে কথা বলছে তিশা। রিমি জিজ্ঞেস করল, তুমি কি জানতে আমির দেওয়ান মুজাফফরের ছেলে? বিশ্বাস করো আমি জানতাম না, আমি চাইছিলাম আমিরকে সারপ্রাইজ করতে। কিন্তু মাঝপথে নীতির সাথে দেখা, ভাবলাম এই সুযোগে মুজাফফরের সামনাসামনি হব, কিন্তু ওদের বাসায় যখনটা আমি যাই তখন আমি ওর রুমে গেছিলাম, আর রুমের সেটা ও গিটার দেখে শিওর হই আমি যাকে ভালোবাসি সে আমার শত্রুর ছেলে।
তো কি করবে এখন, ভালোবাসা নাকি প্রত্যাশোধ? রিমি বলল, বুঝতে পারছি না, আমার ভিসার মেয়াদও শেষ হতে যাচ্ছে, যা করার দ্রুত করতে হবে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। পরে কথা বলছি, কেউ এসেছে হয়তো। তিশা ফোনটা রেখে দরজা খোলে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না, তাই দরজা আটকাতেই যাবে এমন সময় আচমকাই একটা হাত দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে। তিশা লোকটার হাতে থাকা ছুরি দেখে ভীষণ ভয় পেয়ে যায়, প্রাণপণ চেষ্টা করে দরজা লাগানোর, কিন্তু পুরুষালী হাতের জোর নিতান্তই বেশি। হঠাৎ দরজা খুলে ঢুকে পড়ে লোকটি, ভয়ে জোরে চিৎকার দেয় তিশা। লোকটি তিশার মুখে আতঙ্ক দেখে হেসে ওঠে। এমন সময় তিশাও হাতের কাছে জাপায় ছুটতে থাকে। এভাবে কোনো মতে একটা রুমে ঢুকে দরজা আটকে দেয়। অনেকক্ষণ যাবৎ ফোন বেজে যাচ্ছে, আরিফ জাওয়াদ ল্যাপটপে একটা জরুরি মিটিং করছিল, তাই একটু বিরক্ত হলো, কিন্তু ফোনে তিশার নাম্বার দেখে মিটিং এন্ডিং করে কল রিসিভ করতেই। প্লিজ হেল্প মি জাওয়াদ, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও প্লিজ। তিশার এমন কথায় জাওয়াদের বুকটা ধড়ফড় করতে লাগলো। গাড়ির চাবি হাতে নিয়ে বলল, তুমি ভয় পেও না, আমি এখনই আসছি। তুমি কোথায়? আমি বাসায়, কিন্তু ওই লোকটা বাসার ভেতরে ঢুকে গেছে। জাওয়াদ দ্রুত গাড়ি চালাচ্ছে, আজ রাস্তাও যেন বেরিয়ে চলেছে। লোকটি দরজাটি জোরে জোরে ধাক্কাচ্ছে। তিশা ভয়ে জড়সড় হয়ে খাটের পাশে বসে আছে, এই বুঝি দরজা খুলে যাবে, তার বাবা মায়ের হত্যার ন্যায়বিচার হয়তো সে আর পাবে। আর আমির কি, ও ভীষণ মনে পড়ছে, একটা বার যদি ভালোবাসার কথা বলতে পারতাম। এমন সময় নিচে গাড়ির হর্ন শোনা যায় এবং আচমকা দরজা ধাক্কানো বন্ধ হয়ে যায়। জাওয়াদ গাড়ি থেকে নেমে দেখতে পায় একজন মুখোশ পরা ব্যক্তি দ্রুত দেওয়াল টপকে চলে গেল। জাওয়াদ সেদিকে না গিয়ে তিশার কাছে ছুটে গেল। তিশা, আমি এসেছি, দরজা খোলো। জাওয়াদের কণ্ঠ শুনে তিশা ভরসার জায়গা খুঁজে পেল, দৌড়ে দরজা খুলেই জাওয়াদ জড়িয়ে ধরল। জাওয়াদ কিছুক্ষণের জন্য থমকে গেল, আস্তে আস্তে তিশাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। রাত 12টা, তিশার ফ্ল্যাটের বাইরে। জাওয়াদের বাহুডোরে মুখ লুকিয়ে কাঁপছে তিশা। এতটা ভয়, এতটা অসহায় সে বহুদিন অনুভব করেনি। কিন্তু সেই মুহূর্তেই তার হৃদয় একটু আশ্রয় খুঁজে পেয়েছে জাওয়াদের শান্ত, শক্ত করা ছায়ায়। আমি আর পারছি না, এবার ওরা আমাকে সত্যিই শেষ করে দেবে। তিশার কণ্ঠে কান্নার সাথে রাগ। জাওয়াদ তার মাথায় হাত রেখে বলে, আমি যতক্ষণ আছি, কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। তুমি এখন একা না, তিশা। আমরা এই লড়াইটা একসাথে লড়ব। তাদের এই মুহূর্তটাকে যেন থামিয়ে রাখতে চায় সময়। কিন্তু ঠিক তখনই রাস্তার কোণে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির ভেতরে বসে থাকা একজন পুরুষ। চোয়াল শক্ত, চোখ দুটি কাচের মতো ঠান্ডা। আমির। হ্যাঁ, আমির দেওয়ান নিজের চোখে সবকিছু দেখছে। তার দৃষ্টি স্থির হয়ে আছে তিশার কাঁপতে কাঁপতে জাওয়াদের বুকের মাঝে মাথা রাখার দৃশ্যে। মনের ভিতর রক্ত টকবক করে ফুটছে। এক পলকে তার চোখে ভেসে উঠল সেই সব মুহূর্ত, যখন তিশা একদিন তার বুকের ওপর মাথা রেখেছিল। তুমি বলেছিলে ভালোবাসো। আমি বলেছিলাম আমার পৃথিবী তুমি। আজ দেখছি আমার সেই পৃথিবীটা আসলে আমার ছিলই না, ছিল অন্য কারো। স্টিয়ারিংয়ে হাত এত জোরে চেপে ধরল যে আঙুলের গাঁট সাদা হয়ে গেল। একটা হাসি, অন্ধকার, ব্যথিত, জ্বলন্ত একটা ঋণের হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ভালোবাসা? না তিশা, এবার আমি তোমার খেলা শেষ করব। অন্যদিকে তিশা তখনও জানে না আমি সবকিছু দেখে ফেলেছে। জাওয়াদ থেকে সরে এসে বসতে বলে, তুমি একটু পানি খাও, আমি পুলিশে রিপোর্ট করব। তোমার উপর হামলা হয়েছে, এটা এমনি ছেড়ে দেওয়া যাবে না। তিশা মাথা নাড়ে না। তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। সে হঠাৎ বলে, জাওয়াদ, তুমি কি জানো আমির আমাকে কি বলেছিল? তুমি প্রতিশোধ নিতে এসেছ, তাই ভালোবাসার ছল করেছ। আমি যদি সত্যিই ওকে ভালো না বাসতাম, তবে আজ এই দুসময়ে আমিরের নাম মুখে আনতাম না। জাওয়াদ থেমে যায়। তুমি আমিরকে ভালোবাসো? তিশা চুপ করে থাকে। কিন্তু তার চোখের কোণ বেয়ে নেমে আসা একটা নীরব অশ্রু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এদিক আমির গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। তার গন্তব্যে সেই মানুষ যার কাছে প্রশ্নের উত্তর আছে, নীতি। সকালে দেওয়ান ম্যানশন। নীতি বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে বেঁচে গেছে। তুমি বলেছিলে কাজ শেষ হয়ে যাবে। ফোনের ওপাশ থেকে কণ্ঠস্বর। এখন আরো সময় লাগবে।
কিন্তু তিশাকে থামাতেই হবে। কাজ এবার অন্যভাবে করতে হবে। কেউ একজন এসে গিয়েছিল তাই বেঁচে গেছে। ঠিক তখনই পেছনে থেকে গলা শোনা গেল, তিশা বাঁচে কি মরে সেটা সময় বলবে। কিন্তু তুমি আমাকে মিথ্যে বলেছিলে, নীতি। নীতি ফিরে তাকিয়ে দেখে আমির। চোখে আগুন, ঠোঁটে কড়া চেপে ধরা অভিযোগ। কেন মারতে চাও তিশাকে? ও আমাদের পরিবারকে শেষ করতে এসেছে। ওকে শেষ না করলে ও বড় বাবাকে ছাড়বে না। আমির চোখ সরু করে বলে, তোমাকে এত ভাবতে হবে না বাবাকে নিয়ে। নেক্সট টাইম ওর ক্ষতি করার আগে আমার কথা যেন মাথায় থাকে। নয়তো আমাকে ড্রাগ দিয়ে যে কার অ্যাক্সিডেন্ট করিয়েছিলে সেটার প্রমাণ পুলিশ স্টেশনে পৌঁছাতে 1 মিনিটও লাগবে না। বলেই বেরিয়ে যায় আমির। নীতির মুখ ভয়ে চুপসে গেল, আর কিছুই বলতে পারল না। আমির সব জেনে গেছে, কিন্তু কিভাবে সম্ভব? মুজাফফর এক সিক্রেট রুমে কারো সঙ্গে দেখা করছে। একজন প্রবীণ লোক, যার মুখের অর্ধেক ছায়ায় ঢাকা। আপনি বলেছিলেন মির্জা ফারুক আমাদের জন্য হুমকি এবং তাকে সরিয়ে দিতে বলেছিলেন। মুজাফফর ধীরে বলে, হ্যাঁ, কিন্তু এখন তার মেয়ে এসেছে আগুন নিয়ে খেলতে। তুমি আবার প্রয়োজনীয় ব্যবস্থা নাও। এবার ভুল করার সুযোগ নেই। লোকটি মুচকি হেসে বলে, এইবার ছায়া থেকে আগুন নামবে দেওয়ান সাহেব। আগুন। জাওয়াদ তিশাকে নিজের গেস্ট হাউসে নিয়ে এসেছে। এখানে কড়া পাহারা, তাই তিশাকে নিয়ে ভয় নেই। জাওয়াদ এসেই তিশাকে ফ্রেশ হতে পাঠাইছে এবং নিজে চলে এসেছে রান্নাঘরে। তিশা এসে সোফায় বসে তৎক্ষণাৎ জাওয়াদ দুজনের জন্য চা নিয়ে আসে। তিশা চা বেশ আগ্রহ নিয়ে দেখছে। চায়ের রং সবুজ। এটা কাওয়া বা সবুজ চা? তিশা এক চুমুক খেয়ে বলে, আহ, সত্যি এটার টেস্ট জাস্ট ওয়াও। এটাতে মূলত মশলা, বাদাম ও কেশরও দেওয়া হয়, যা সুগন্ধিযুক্ত হমে সাহায্য করে। আচ্ছা, তুমি বিয়ে করনি কেন? হঠাৎ এমন প্রশ্নে বিষম খায় জাওয়াদ। তেমন কোনো বিষয় নয়, কৈশোরে প্রেমে পড়েছিলাম, তাকে পাইনি। অন্য কাউকে নিয়ে সেভাবে ভাবাও হয়নি। এবার ভাববে আমি এসেছি যখন আমার কাজটা সেরে আগে তোমার বিয়ে দিয়ে তবে দেশে ফিরব। জাওয়াদ কিছু বলে না, শুধু হেসে মুগ্ধ চোখে দেখতে থাকে তিশাকে। দুপুর 3টার গেস্ট হাউস। তিশা জানালার পাশে বসে বাইরের গাছপালা দেখছে। জানালা দিয়ে হালকা রোদ পড়ছে তার মুখে, কিন্তু চোখে বিষণ্ণতা। হাতে ধরা চায়ের কাপটা ঠোঁট পর্যন্ত আনতে আনতে থেমে যায়। চা ঠান্ডা হয়ে গেছে, তবুও সে একবারও চুমুক দেয়নি। চোখে যেন ঘূর্ণি, মাথায় ছুটে চলছে হাজার প্রশ্ন, হাজার চিন্তা। হঠাৎ দরজায় টোকা। জাওয়াদ এসে দাঁড়ায়, চা খাওনি? না, ঠান্ডা হয়ে গেছে। আমি আরেকটা বানিয়ে আনছি। জাওয়াদ চলে যায়, আর তিশা জানালায় তাকিয়ে মনে মনে বলে, এখান থেকে বেরোতে পারবো তো? নাকি এবার আমাকে মুছে ফেলবে মুজাফফরের অন্ধকার? অন্যদিকে দেওয়ান ম্যানশন, বিকেল 4টা। নীতি তার ঘরের দরজা বন্ধ করে ফোনে কারো সঙ্গে কথা বলছে। গলা কাঁপছে তার। তুমি বুঝতে পারছো না? আমি সব জানে। যদি প্রমাণ পেয়ে যায় তাহলে আমি প্রথম ধরা পড়ব। ওপাশ থেকে ভয়ানক গলা শোনা যায়, চুপ করো। তুমি শুধু তিশার অবস্থান জানাও, বাকিটা আমরা সামলাবো। আজ রাতেই শেষ হবে সব। নীতি ধীরে ভাঙা গলায় বলে, তুমি বলছো ওকে মেরে ফেলবে? এই খেলায় বাঁচবে কেবল একজন। মনে রেখো, তুমি যদি কথা না রাখো, তোমাকে ছেড়ে দেয়া হবে না। নীতি ফোন কেটে দেয়। গালে হাত দিয়ে বসে পড়ে বিছানায়। কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছে না। মুখে শুধু এক কথা, সবই শেষ হয়ে যাচ্ছে। একই সময় শহরের অপর প্রান্ত একটি পুরনো গুদামঘর। কালো পোশাকে মুখ ঢাকা এক ব্যক্তি দাঁড়িয়ে। তার হাতে একটা ট্যাব। স্ক্রিনে জাওয়াদের গেস্ট হাউসের লাইভ সিসিটিভি ফুটেজ। তিশা জানালার পাশে। একজন স্নাইপার প্রস্তুতি নিচ্ছে। তাদের পেছনে এসে দাঁড়ায় সেই রহস্যময় বৃদ্ধ, যার মুখ অর্ধেক ছায়ায় ঢাকা। এবার ভুল হবার সুযোগ নেই। সে যেন বেরোতে না পারে। গাড়ি, পাহারা, পথ সব কভার করো। আর যদি জাওয়াদ বাধা দেয়, তাকে সরিয়ে দাও, বলে বৃদ্ধ। ও এখন শুধু একজন বাধা। লক্ষ্য হচ্ছে শুধু তিশা মির্জা। আগুন এবার তার বুকেই নামবে। রাত 8টা, গেস্ট হাউসের ছাদ, হালকা বৃষ্টি। তিশা ছাদে উঠে দাঁড়ায়। মাথায় হালকা ওড়না, চোখে গভীর ক্লান্তি।
তার পেছনে এসে দাঁড়ায় জাওয়াদ, হাতে আবার চায়ের কাপ, তবে এবার কাপে ধোয়া উঠছে। তুমি তো আমাকে ভয় পাও না? ভয় পেলে তো এত কিছু বলতাম না, হালকা হেসে বলে তিশা। জাওয়াদ ধীরে পাশ ঘেঁষে দাঁড়ায়। তুমি সবসময় এমন একা লড়ো কেন? তিশা একটু থেমে বলে, কারণ হারাতে হারাতে আর কাউকে আঁকড়ে ধরার সাহস হারিয়ে ফেলেছি। জাওয়াদ চুপ করে, তারপর বলে, তুমি জানো, তোমার সাহস দেখে আমার নিজের ভেতরেও আলো জ্বলে। তুমি জানো না তুমি কতটা প্রেরণা। তিশা এবার তাকিয়ে বলে, তুমি আমার পাশে থাকছো এই কঠিন সময়ে, এটা আমি কোনোদিন ভুলব না জাওয়াদ। ঠিক তখনই ছাদের ঠিক ওপাশে একটানা তাক করা রেড লেজার পয়েন্ট এসে পড়ে তিশার বুকের উপর। জাওয়াদ আচমকা ঝাঁপিয়ে পড়ে তাকে নিচে ফেলে দেয়। একটা দানবীয় শব্দ বুলেট ছুড়ে যায় পাশের দেয়াল ভেদ করে। দুজনই পড়ে যায় ছাদের মেঝেতে। জাওয়াদ এক লাফে উঠে দৌড়ে দরজা লক করে, মোবাইল বের করে দ্রুত কাউকে কল করে। তিশাকে টার্গেট করা হয়েছে, পুরো হাউস সিকিউর করো। আমি জখম নই, কিন্তু তারা ছাদে ছিল। তিশা কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে তার। এতটা দূর, ওরা আমাকে সত্যি মারতে চাইছে। জাওয়াদ তার কাঁধে হাত রেখে বলে, তুমি বাঁচবে। যতদিন আমি আছি ওরা তোমাকে ছুঁতে পারবে না। রাত 12টা, দেওয়ান ল্যাবরেটরি। অ্যামির ও নীতির মুখোমুখি সংঘর্ষ। অ্যামির নীতিকে ঠেলে দেয় কাছের ডেস্কের দিকে। তুমি জানো না আমি কি কি দেখেছি? আমার গাড়ি ব্রেকে হাত দেওয়া, তিশাকে ফলো করা, ওর উপর হামলা সবই কারো পরিকল্পনায় হয়েছে। আর তুমি ছিলে তার অংশ। নীতি এর লুকায় না, হ্যাঁ আমি করেছি। কারণ ও যদি বাঁচে তাহলে আমাদের পরিবার শেষ হবে। তুমি জানো না ওর বাবা ফারুক কি জানতো? তুমি ভুল করছো নীতি। তিশা যা করছে সেটা প্রতিশোধ না, সত্যি উদ্ঘাটন। আর আমি এবার সত্যি জানব। চুপ করব না। নীতি ঠান্ডা গলায় বলে, তুমি তিশাকে বাঁচাতে পারবে না। তুমি নিজেও বিপদে পড়ে গেছো অ্যামির। অ্যামির ধীরে হাঁটতে হাঁটতে বলে, তোমরা আগুন ছড়িয়েছ, এবার সেই আগুনে তোমরাই পড়বে। শহরের আলো আধারি গলিগুলো যেন আজ আরো বেশি রহস্যময়, আর গলার ভেতর যেন কেমন একটা চাপা শ্বাসরুদ্ধকর অনুভূতি কাজ করছে অ্যামিরের। তার হাতে তিশার বাবার পুরনো একটি নোটবুক, ধুলো মাখা, পাতাগুলো পুরনো কাগজের গন্ধে ভরা। অথচ তার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু শব্দ যা ওদের গোটা কোম্পানি আর সম্পর্ককে বদলে দিতে পারে। সে ফিসফিস করে পড়ছে, প্রজেক্ট সিগনেচার পারফিউম ল্যাব 5-এ চূড়ান্ত ট্রায়াল। কিন্তু সাবির রহমান অনবরত চাপ দিচ্ছে বিকল্প রাসায়নিক প্রয়োগের জন্য। আমি রাজি না। এটা আমার নৈতিকতার বিরুদ্ধে। তিশা চুপচাপ পাশে বসে, ওর ঠোঁটের কোণে কাঁপুনি। সাবির রহমান। সে একবার অ্যামিরের দিকে তাকায়, তোমার পরিচিত? আজ তিশা ও অ্যামির একসাথে বসে আছে, দুজনেই চায় সত্যি উন্মোচন হোক, তাই চয়নের সাথে কথা বলে অ্যামির এর সাথে দেখা করেছে। অ্যামির চুপ করে থাকে। সে জানে নামটা তার পরিচিত, নিশ্চয়ই বাবার ব্যবসায়িক পুরনো কোনো নাম। কিন্তু সেটা শুধু ব্যবসা ছিল নাকি আরো কিছু? তিশা ধীরে ধীরে বলে ওঠে, এই সাবির রহমানই সেই লোক যাকে বাবা বলতেন স্মেল অফ প্রিডিকশন। সে এমন পারফিউম বানাতো যেটা কেমিক্যাল হলেও ইমোশন জাগাত। কিন্তু আমি বাবার শেষ ফোন কলের সময় শুনেছিলাম সে কিছুর ভয় পাচ্ছিল। কারো নাম বলছিল যাকে সে অন্ধকারের বিনিয়োগকারী বলেছিল। অ্যামি চোখ সরু করে, মানে? তিশা ঠোঁট কামড়ে ধরে। বাবা বলেছিল এই পারফিউম আর কেমিক্যাল নেই, এটা এখন অস্ত্র, যে কুয়াশার মতো ছড়াবে আর যে ব্যবহার করবে তার আবেগ নিয়ন্ত্রণ করবে। এই মুহূর্তে অ্যামিরের মাথায় যেন বাজ পড়ে। তোমার বাবার মৃত্যুর আগের রাতে কে এসেছিল? তিশা ধীরে বলে, আমার মনে পড়ে একটা কালো গাড়ি এসেছিল। আর এক ভদ্রলোক এসেছিলেন। মুখ ঢাকা ছিল না, কিন্তু চোখ দুটি ছিল সাপের মতো ঠান্ডা। আমি তখন জানালার পর্দার ফাঁক দিয়ে দেখতেছিলাম। সে থেমে যায়। তুমি কি দেখেছিলে? অ্যামির জোরে জিজ্ঞাসা করে। তিশার কণ্ঠ সরে আসে ফিসফিসে। সে তোমার বাবা মুজাফফর দেওয়ানের মতোই লাগছিল। পরে ছবিতে খুঁজে দেখি সে এখন নীতির বাবা মোত্তাব। এই নাম শুনে অ্যামির চমকে ওঠে। ছোট চাচা এই পুরো বিষক্রিয়া আর চুরি করা ফর্মুলার সাথে জড়িত?
তিশা ধীরে মাথা নাড়ে। আমি আর নিশ্চিত হই। পরদিন পারফিউম কোম্পানির অ্যানালাইসিস ল্যাব। তিশা আর অ্যামির গোপনে পুরনো অরেক্স ফর্মুলার কেমিক্যাল নমুনা বিশ্লেষণে দিয়েছে। রিপোর্ট এসেছে। অ্যামির হাতে রিপোর্ট, আর তার মুখে আতঙ্ক। এই কেমিক্যালে মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলার মতো উপাদান আছে। এটা ব্যবহার করলে আবেগ, স্মৃতি ও আচরণ সাময়িকভাবে বদলাতে পারে। তিশা ধীরে ফিসফিস করে, আমার বাবা জানতেন এটা, কিন্তু তিনি সেটা ব্যবহার করতে চাননি। আর কেউ সেটা শক্তি হিসেবে ব্যবহার করতে চায়। অ্যামির দাঁতে দাঁত চেপে বলে, এটাই তাহলে আমার বাবার সিগনেচার ফর্মুলার খোলস। আর সেই ফর্মুলার উপর ভিত্তি করেই তারা আজ কোটি টাকার ব্যবসা করছে। ছাদে রাত 2টা। তিশা একা দাঁড়িয়ে ছাদের আলোয়। হাওয়ায় তার চুল উড়ছে। এক হাতে বাবার ডায়েরি, অন্য হাতে ছেঁড়া একটা ছবি। ছবিতে তার বাবা, আর পাশে দাঁড়িয়ে সাবির রহমান। তিশা চুপচাপ বলে ওঠে, তোমাদের কেউই ছাড় পাবে না। বাবা যে গন্ধে বিষ দেখতে পেয়েছিল, আমি আজ সেটার প্রতিশোধ নেব। কেউ পারফিউমের বোতলে আগুন ধরানোর আগেই আমি তাদের সামনে আগুন হয়ে দাঁড়ায়। ঘ্রাণ কখনো মিথ্যে বলে না। মিথ্যে থাকে বোতলের গায়ে লেখা নামগুলোতে। মির্জা ফারুক, ব্যক্তিগত ডায়েরি। মুজাফফর ধরা পড়ে। তিশা, জাওয়াদ খান ও আমির মিলে যেই প্রমাণ জোগাড় করেছে তা সব পুলিশের কাছে হস্তান্তর করে পরপরই পুলিশ ইন্টেলিজেন্স পারফিউম ফ্যাক্টরিতে অভিযান চালায়। গোপন কেমিক্যাল চেম্বার, ছদ্মবাসী ল্যাব, অজস্র নকল পণ্যের রেকর্ড মিলে যায়। মুজাফফর ধরা পড়ে, তবু সে হাসে। আমাকে কয়দিন আটকে রাখবে জেলে, আমি ঠিক বেরোবই। বয়স তো কম হলো না, চুলগুলো বুদ্ধিতেই পেকেছে। তিশা বাঁকা হাসলো, আপনাকে কি শুধু ফ্লট খেসে ধরেছে নাকি? আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট যে গাড়ি করেছিল, আমি তো সেই গাড়ির ড্রাইভারকে অনেক আগেই পুলিশের হাতে তুলে দিয়েছি। আর এজন্যই তো আপনার ছেলেকে আপনার আসল চেহারা দেখিয়েছি। এর মজার বিষয় হলো, আপনার ছেলে আপনার মুখোশ উন্মোচন করার পুরো জার্নিতেই আমার সাথে ছিল। মুজাফফর রাগে চিৎকার করতে লাগলো। জাওয়াদ আর তিশা একসাথে প্ল্যান করে মোত্তাব আর নিধিকে ফাঁদে ফেলে। তারা দুইজনেই জানত যে এই মৃত্যুর খেলায় নেপথ্যে কারা। এক আন্তর্জাতিক কনফারেন্সে পারফিউম ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচারের পেছনে নীতির নাম উঠে আসে। মিডিয়া জেগে ওঠে। মোত্তাব আত্মগোপন করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে এক গোপন রিসোর্ট থেকে। তিশা হাসে। আব্বুর ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, সত্য লুকানো যায়, মুছা যায় না। আজ সেটা প্রমাণ করলাম। রাত গভীর। সব ঝড় কেটে গেছে। তিশা দেওয়ান ম্যানশনে সদর দরজায় দাঁড়িয়ে আছে। মীরা তিশাকে দেখে এগিয়ে এলো, থমথমে গলায় বলল, এত বছর পর কেন এই প্রতিশোধের খেলায় নামলে বলো? মানছি তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আমার পরিবারটাও তো ধ্বংস হয়ে গেল, কি নিয়ে বেঁচে থাকবো আমি? এমন সময় চয়ন এলো, তিশাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতরে নিয়ে গেল। সোফায় মঞ্জুকে বসে থাকতে দেখে চিনতে পারল না তিশা। মঞ্জু আগ বাড়িয়ে নিজেই বলা শুরু করলো, তুমি যা করেছ একদম ঠিক করেছ। এতদিন শুধু মুখ বুঝে সহ্য করে এসছি, আর ওরা যোগ্য শাস্তি পাচ্ছে। তিশা সাহস করে মীরার হাত ধরল। আমার কোনো উপায় ছিল না আন্টি, আমাকে মাফ করে দিবেন বলে হাতে বালা জড়া দিয়ে বলল, এটা আপনার ছেলে আমাকে দিয়েছিল, তবে এটার যোগ্যতা আমার নেই বলেই বেরিয়ে গেল। চয়ন একের পর এক কল করে যাচ্ছে আমিরকে। এদিকে আমির পুলিশ স্টেশনে বাবার সাথে কথা বলছিল। এমন সময় চয়নের টেক্সট দেখে চমকে যায়। দৌড়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে এয়ারপোর্টের দিক যেতে থাকে। জাওয়াদ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিশা এগিয়ে এলো, হাসি মুখে, বিদায় দাও, যেন আমাদের পরবর্তী দেখা আনন্দময় হয়। আমি যত দ্রুত সম্ভব এখানকার বিজনেস বিডিতে ট্রান্সফার করব। তিশা, তোমাকে কিছু বলার ছিল, যদি তুমি শুনতে চাও আমি বলতে চাই। জানি না তুমি কি বলবে, তার জন্য আমার মনে ভয় জাগ্রত হচ্ছে, কিন্তু আমার এই লড়াইয়ে তুমি যেভাবে পাশে থেকেছো, কিভাবে তার প্রতি উত্তর করব বুঝতে পারছি না। জাওয়াদ আর কিছু বলার ভাষা পায় না। ইতিমধ্যে ফ্লাইটের টাইম হয়ে গেছে। তিশা হঠাৎ জাওয়াদকে জড়িয়ে ধরে। জাওয়াদ খান 15 বছর পর মনে শান্তি পায়। তার কিশোর বয়স থেকে অপেক্ষার ফলস্বরূপ আজকে সুখময় অনুভূতি। আমি ফিরব তোমার কাছে, তোমার জীবনের সব বাধা অতিক্রম করার জন্য বলে হাসি মুখে বিদায় দেয়। তিশা চলে যেতেই জাওয়াদ শয়তানি হাসি দেয়। তিশা, তোমাকে যখন আমি চেয়েছি তুমি আমার, আর মুজাফফর তো আমার এই লাভ স্টোরিতে গুটি মাত্র। মাঝে মাঝে আমার হাসি পায়, এই খেলায় জিতল কে?
খুন করেছে কে আর সাজাই বা পেলোকে মাঝখানে বেচারা আমির। একদিকে বাবাও গেল, গার্লফ্রেন্ডও গেল। কিছুক্ষণ পর আমির এয়ারপোর্টে পৌঁছেছে। দৌড়ে ভেতরে যেতে চাইলে গার্ড তাকে আটকে দেয়। আপনি এভাবে ভিতরে যেতে পারেন না। প্লিজ একবার একটু চেক করে দেখুন না তিশা মির্জা বলে কেউ ভেতরে আছে কিনা। কিছুক্ষণ পর গার্ড এসে বলে সরি, 5 মিনিট আগেই তিশা মির্জার প্লেন টেক অফ করেছে। আমির ভারাক্রান্ত হৃদয় বাড়ি ফিরতে থাকে। শেষ দেখা করতে পারল না। বাড়ি ফিরে দেখা যায় মীরা ড্রয়িং রুমে বসে আছে। আমির কাছে এসে মেঝেতে বসে পড়ে মায়ের কোলে মাথা রেখে বলে কেন সব এলোমেলো হয়ে গেল মা, আমি তো সবে একটু স্বাভাবিক হচ্ছিলাম, কেন এমন করলো বাবা? আমি জানি না কেন এমন করলেন তিনি, আমার সত্যি এগুলো বিশ্বাস হয় না, কেউ তোমার বাবাকে ফাঁসায় নিত। আমির মাথা তুলে তাকায় আমির। মীরা বালা দুটো তার হাতে তুলে দেয়। তিশা এসেছিল, এগুলো ফিরিয়ে দিয়ে গেছে, তুই ওকে ভুলে যাও, চায় না তোর জীবনে জড়াতে, তাই ওকে নিয়ে ভাবা বন্ধ কর। তিশা বাসায় ফিরেছে, রিমি বেশ খুশি, ফায়াজও এসেছে দেখা করতে। সবাই ওই দিকের খবর জানতে চাইলেও তিশা তেমন কিছু বলেনি। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ একদিন কলিং বেল বেজে উঠে তিশা দরজা খুলতেই দেখে জাওয়াদ। জাওয়াদ হেসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম বলো? তিশা হালকা হাসে, সে মনে মনে আমিরকে আশা করেছিল। রাতে জাওয়াদের সাথে দেখা করতে ফায়াজ আসে। সবাই মিলে ডিনার করছিল, এমন সময় তিশাকে প্রপোজ করে রিমি। তখন অবাক হয়ে তিশার দিকে তাকায়। তিশা ওকে চোখের ইশারায় বলে যে এ ব্যাপারে পরে বলবে। তিশার আজকে বিয়ে, তবে বিয়েটা জাওয়াদের সাথে। সেদিন তিশা জাওয়াদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। রিমিকেও সব খুলে বলেছিল। আর যাই হোক, বাবা মায়ের হত্যাকারী ছেলেকে তো আর ভালোবাসা যায় না। কিছু অনুভূতি না হয় হৃদয়ই থাকুক, হৃদকম্পনের মাঝে অনুভব হোক পূর্ণতা না পাওয়া ভালোবাসা। সমাপ্ত।